রবীন্দ্রনাথ লিখেছিলেন, দোহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ের খোঁজাখুঁজি। তবে এজেন্সি বরাবরই যখন এ রাজ্যে খোঁজাখুঁজি মানে ওই তল্লাশি অভিযানে নামে, তখন শাসক আর বিরোধীদের মধ্যে হৃদয় খোঁজাখুঁজি নয়, বরং রাজনীতিটা একেবারে সোজাসুজি থাকে। আজ দমকল মন্ত্রীর অফিসে ইডি রেডের পর দিনভর সেই রাজনীতি তোলপাড়। সেই নিয়েই প্রথম প্রশ্ন। পুরনিয়োগ দুর্নীতি মামলায় অ্যাকশনে ইডি। সুজিত বসুর অফিস থেকে মন্ত্রীপুত্রের ধাবা, ঘনিষ্ঠর ফ্ল্যাট সহ 8 জায়গায় ম্যারাথন রেড, তল্লাশি অভিযান সবই তো হচ্ছে, কিন্তু পুরনিয়োগ দুর্নীতি রাঘব বোয়ালরা আদৌ শাস্তি পাবে তো? দ্বিতীয় প্রশ্ন। 1 বছর 9 মাসের মাথায় ফের সক্রিয় এজেন্সি। ভোটের আগে চাপে রাখার চেষ্টা, আক্রমণে দমকল মন্ত্রী। গোটা একটা র্যাকেট যুক্ত, এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, পাল্টা শুভেন্দু অধিকারী। কিন্তু এই মাঝের প্রায় 2 বছর সময় কি করছিল ইডি? তৃতীয় প্রশ্ন। কখনো ওঠে কখনো থামে, ইডি আর সিবিআইয়ের তদন্তে দীর্ঘসূত্রিতায় আমরা বিরক্ত। তীব্র ক্ষোভ প্রকাশ শ্রমিক ভট্টাচার্যের। তবে কি বিরোধীদের মতো সন্দেহজনক কোনো গন্ধ পাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতিও? চতুর্থ প্রশ্ন। সিইওর দুর্নীতি ফাঁসের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। ব্যবস্থা না নিলে বুঝবো মুখ্যমন্ত্রীকে ভয় পাচ্ছে নির্বাচন কমিশন, বললেন বিরোধী দলনেতা। এবার কি করবে নির্বাচন কমিশন? পঞ্চম প্রশ্ন। রাজ্যের সিইওকে নজিরবিহীন নিশানা মুখ্যমন্ত্রী। 6 জন আমলার নাম টেনে পাল্টা শুভেন্দু অধিকারী বললেন, আপনার পারিষদদের অধিকাংশই দাগী। এবারের ভোটে শাসক বিরোধী দুপক্ষেরই কি হাতিয়ার সেই হুমকির রাজনীতি? তবে শুরুতেই দেখাবো পুরো নিয়োগ মামলায় মন্ত্রী সুজিত বসুর অফিস থেকে রেস্তোরাঁয় দিনভর ইডি তল্লাশি। দেখুন। দুর্গাপুজো শেষ, সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। এই আবহে ফের অ্যাকশনে নামল ইডি। পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় 8 জায়গায় একযোগে তল্লাশি চালালো তারা। লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তাঁর সল্টলেকের অফিস, গোলাঘাটায় দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ, লাউঞ্জ বার, তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর ফ্ল্যাট ও গোডাউন, নাগের বাজারে এক প্রমোটার ও একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়ি এবং কাঁকড়গাছিতে এক অডিটরের বাড়িতে অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে অভিযোগ, সুজিত বসু যখন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সেই সময় নিয়োগে দুর্নীতি হয়েছে। সেই সূত্র ধরেই গত বছর 12ই জানুয়ারি লেকটাউনের শ্রীভূমিতে দমকল মন্ত্রী সুজিত বসুর একই পাড়ার 2টি বাড়িতে একযোগে হানা দেয় ইডি। তার প্রায় 1 বছর 9 মাস পর শুক্রবার লেকটাউনে তাঁর রেস্তোরাঁয় পৌঁছল কেন্দ্রীয় এজেন্সি। সল্টলেকের সিসি ব্লকে সুজিত বসুর অফিসেও তল্লাশি চালিয়ে নথি বাজেয়াপ্ত করা হয়। 1 বছর 8 মাস পর আবার আজকে সুজিত বসুর সল্টলেকের অফিস, সুজিত বসুর যে রেস্তোরাঁর সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, একবার ছবি দেখাবো। সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তিনি গেট একদম গার্ড করে দাঁড়িয়ে রয়েছেন। ভেতরে কিন্তু ইডি অফিসাররা একটা ল্যাপটপ আমি দেখতে পাচ্ছি, ল্যাপটপে তারা কিন্তু যে ডকুমেন্ট বা সেখানকার এই রেস্টুরেন্টের যে হিসেব নিকেশ, কত টাকা সেল হয় বা প্রতিদিনের সেল কত টাকার লেনদেন হয়, এই পুরোটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আমার মনে হয় সবটাই একটা ব্যাপার, বোগাস ব্যাপার। তার কারণ হচ্ছে সামনে নির্বাচন আছে, নির্বাচনের আগে যত পারো অপোজিশনকে, যারা এই রাজ্যে শাসন ক্ষমতা আছে, তাদেরকে যতটা পারো দুমড়ুস করো। ফিরাদ হাকিমের নেতৃত্বে এন্টায়ার র্যাকেট এর সঙ্গে যুক্ত। সুজিত বোস সাউথ দমদমের চেয়ারম্যান হিসেবে বাড়ির 2 জন শালিকাকে চাকরি দিয়েছে সুজিত বোস কামারহাটি মিউনিসিপ্যালিটিতে। বাপ কেউ ছাড়ে না, এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। গোলাঘাটায় গঙ্গা অ্যাপার্টমেন্টের নিচের তলায় বেঙ্গল ধাবা রেস্তোরাঁ ও দোতলায় এই বার অ্যান্ড লাউঞ্জের মালিক দমকল মন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসু। এখানেও অভিযান চালায় ইডি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সঠিক সময় বিস্তারিতভাবে জানাবেন। দক্ষিণ দমদম পুরসভার উপপুর প্রধান ও তৃণমূল নেতা নিতাই দত্তর লেকটাউনের ফ্ল্যাটেও 8 ঘন্টা ধরে তল্লাশি চালানো হয়। প্রকাশ সিনহা, জয়ন্ত পাল ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
একই কথা শুনি আজ মন্থরার মুখে। এ তো রীতিমতো কাহানি মে টুইস্ট। দেখুন, আজ 7 সকালে ইডি রেড। রাজ্যের দমকল মন্ত্রীর অফিস, তার রেস্তোরাঁ, তার ছেলের ধাবা, মন্ত্রী ঘনিষ্ঠের বাড়ি, সর্বত্র কেন্দ্রীয় এজেন্সির দাপাদাপি আপনারা দেখলেন। সাধারণভাবে এই রকম একটা দিনে আমরা এতদিন কি ধরনের প্রতিক্রিয়া দেখতাম? রাজ্যের শাসক দল বলতো রাজনৈতিক প্রতিহিংসা, আজও তাই বলছে। কেন্দ্রের শাসক দল অবধারিতভাবে বলতো এজেন্সি জিন্দাবাদ, তৃণমূলের সবাই জেলে যাবে। অবশ্য গত 11 বছরে এজেন্সির তদন্তে চলা এতগুলো মামলায় তাদের তৎপরতা এবং অগ্রগতি নিয়ে সাধারণ মানুষের মনে বহু প্রশ্নের জন্ম হয়েছে এবং সেই প্রশ্নগুলো আমরাও নিয়মিত তুলে ধরেছি। কিন্তু আজ রাজ্যের মন্ত্রীর অফিসে এই রেডের পর আসল বোমাটা কিন্তু ফাটালেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক নির্দ্বিধায় অন ক্যামেরা বললেন তারা বিরক্ত, মানুষ ক্লান্ত এবং হতাশ। শ্রমিকও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে। স্পষ্ট বলছেন ইডি এবং সিবিআই দীর্ঘসূত্রিতার কথা। কোট আনকোট শ্রমিক ভট্টাচার্য মাঝে মাঝে থামে, মাঝে মাঝে উঠে যায়। আমার প্রথম বক্তা বিজেপি নেতা সজল ঘোষ। আমার প্রশ্ন, তৃণমূল তো তদন্তের বিরুদ্ধে রাস্তায় নামে, এবার কি তাহলে বিজেপিও তদন্তেই মাঝে মাঝে থামার, মাঝে মাঝে চেগে ওঠার বিরুদ্ধে রাস্তায় নামবে? সজল, দেখুন, সেটা সভাপতি বলেছেন, সেটা সভাপতি ঠিক করবেন, তার নির্দেশ মতো আমরা চলবো। কিন্তু আমরা আমাদের বক্তব্য মাথা চাই, মাথা। হ্যাঁ, এই সমস্ত সুজিত বোস, তারপরে বালু, পার্থদা, এসব দিয়ে আমাদের সত্যি 52 কোটি টাকাও আজকে আর টাকার পর্যায়ে পড়ে না, যে ধরনের দুর্নীতির খবর আমরা বলি। কিন্তু আমি ভাবছি যে ধরুন এই দুর্নীতির সঙ্গে যোগ আমি পেলামও না। আমি প্রশ্ন করতে চাই যে 25 বছর আগে, 20 বছর আগে, আমি যেহেতু বহুদিন ধরে চিনি, এরা কি করত? 20-25 বছর আগে এদের অনেকেই পোড়া বিড়ি কুড়িয়ে খেত। এখন 555 দুটো টান দিয়ে ফেলে দিচ্ছে। এত টাকা সেটা কোথা থেকে এলো? আপনাকে তো বলতে হবে যে আমি লটারিতে পেয়েছি। যেমন ধরুন কেষ্ট মাঝে মাঝে টাকা পেত দিয়ার লটারি থেকে, আরো অনেকে পেয়েছে। এরা টাকাটা পেলো কোথা থেকে? এই যে সম্পত্তি, মানে হোটেলে বাবা। কিন্তু সজল, এটা শুধু তৃণমূলকে বলবে? রাজনীতির বেশিরভাগ লোক সম্পর্কে পারসেপশন এই রকম। আমি আমারটা বলি, ও বাকিটা ওরা বলে। হ্যাঁ, হোটেলে তোমার দলেরটাও তো তোমাকেই বলতে হবে। হ্যাঁ, হোটেলে বাবা, ছেলের ধাবা, এই যে ব্যাপারটা, এটা যে কত কোটি কোটি টাকা এরা আর্ন করেছে, সেটা আপনার পুরসভার নিয়োগে হোক, শিক্ষক দুর্নীতি হোক, নিয়োগে হোক, এবং কোনো না কোনো জায়গা থেকে টাকা তো এরা রোজগার করেছে। আচ্ছা, এরা যে টাকা তোলে, সুজিত বোস টাকা তোলে, এ কথা কি আমি বলছি? ইডি বলছে না, এ তো মমতা ব্যানার্জি বলেছে যে সুজিত টাকা তোলে। বলেনি? কবে বললেন? কবেটা দিন তারিখ বলতে পারবো না, আপনাদের টিভিতেও প্রচুর প্রচারিত হয়েছে সেটা। এই যে বিষয়টা, হ্যাঁ বলেছেন, আপনি একটু মনে করে দেখুন যে এই যে বিষয়টা যে সুজিত বোস টাকা তোলেন, এটা কোনো একটা প্রশাসনিক সভায় যে সময় উনি বুলডোজিং করছিলেন ওই হকারদের, সেই সময় দাঁড়িয়ে বলেছিলেন। শওকত মোল্লার বোম বাঁধাটা আমার মনে আছে, কিন্তু সুজিত বোস টাকা তোলে আরো রিসেন্ট ঘটনা না, আমি এটা ভুল বলছি না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। তো আমি আমার বক্তব্য হচ্ছে এদের এত টাকা এলো কোথা থেকে? নিশ্চয়ই এরা কোনো না কোনো দুর্নীতির সাথে যুক্ত। এদের তো বাবার 14 পুরুষের একটা পানের দোকান, মুদির দোকানও এদের কারণ নেই। তাহলে মানুষ স্বাভাবিকভাবে প্রশ্ন করবে এই বিলাসবহুল জীবন, এই 5 স্টার লাইফ, এগুলো কোত্থেকে গেল? আচ্ছা, শালিকাকে চাকরি দিয়েছে শুভেন্দুবাবু, সেটা বলে দিয়েছেন, বাড়ির শালিকাকে চাকরি দিয়েছেন, আমি সেটাকে মেনে নিলাম, দুজন শালিকাকে চাকরি দিয়েছে, এটা তো নিশ্চয়ই দুর্নীতি। এই দুর্নীতিতে উনি হয়তো আত্মীয় পরিজন টাকা নেয়নি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে আরেকটা কথা আপনারা বলেন যে নির্বাচন আসলে, আপনারা বলেন না, বিরোধীরা বলে, আপনারা সেটা কোরাস করে দেন অনেক সময়। না না, কোরাস না, আমরা তো দেখতে পাই। এক্ষুনি দেখাবো যে কেন নির্বাচন আসলে। এর আগের এই মামলার রেটটা হয়েছিল এক্স্যাক্টলি এই মামলার, হ্যাঁ ঠিক, লোকসভা ভোটের আগে। পরের রেটটা যদি 1 বছর 9 মাস পরে বিধানসভা ভোটের আগে হয়, এ কথা বিরোধীদের বলতে হবে না, আমরাই প্রশ্ন তুলবো। ঠিকই বলছেন, এটা তো পুলিশের মতন এদের ফোর্স নেই। এরা এত দুর্নীতি, এত দুর্নীতি, এত শাখা, এত প্রশাখা, এদেরকে একজনকে এখান থেকে নতুন দেখবেন বাংলাদেশ দিয়ে উঠছে এদের শিকড় বাকড়। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনি যদি দেখেন, আমরা নিশ্চয়ই ক্লান্ত যে এইসব সুজিত বোস তো আমরা আর দেখতে চাইছিও না। আমরা চাইছি যে কালীঘাট আর ওই যেটা আপনার হাজরা কোথায় আছে, সেখানে কবে পুলিশ যাবে, সেখানে কবে আধা সামরিক এজেন্সি কোথায় যাবে, এটা কি বিজেপি উইশ লিস্টে ঠিক করে দেবে? না, এই যে তুমি শুরুই করলে যে আমরা মাথা চাই। না, হ্যাঁ মাথাই চাই, কারণ
বিভিন্ন জায়গায় ধরুন কাকুর গলার স্বরে, এবারে তেরে কেউ গলার স্বর বার করবে একটু পরে, কিন্তু কাকুর গলার স্বরে এবং আপনার এফআইআর বা যা যা চার্জশিট সবেতে অভিষেকের ছত্রে ছত্রে নাম আছে, কিন্তু তাদের এখনো বাড়িতে যাই। এ বিষয়ে আমাদের যন্ত্রণা আছে, আমাদের অভিযোগ আছে। আমি সজলের যন্ত্রণা থাকতে পারে, কিন্তু এই যে ছত্রে ছত্রে নাম থাকার কথা বললো, আমরা দেখলাম যে এজেন্সি শুধুমাত্র কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে যতবার যেভাবে আদালতে যাওয়া কথা ছিল ততবার কি গেল? সেই ভয়েস স্যাম্পল টেস্টটা হলো কত মাস পরে, এবং তার পেছনে আদালতের দীর্ঘসূত্রিতা বলে লাভ নেই। তার কারণ সেইখানেই ঠিক যে জায়গাটায় শ্রমিক ভট্টাচার্য আঘাত করেছেন, এজেন্সির দীর্ঘসূত্রিতার অভিযোগ উঠবে। তবে সজল তৃণমূলের দিকে বলল, সার্বিকভাবে সাধারণ মানুষের পারসেপশন হচ্ছে যে রাজনীতি করে এক শ্রেণীর লোকের হাতে প্রচুর অর্থ আসছে। এটা দলমত নির্বিশেষে, পশ্চিমবঙ্গ নির্বিশেষে গোটা ভারতবর্ষের। তবে হ্যাঁ, আমাদের রাজ্যে যদি এই রকম ছবি আসে যে কারুর খাটের তলা থেকে 50 কোটি টাকা আর 11 কিলো সোনা বেরোচ্ছে, তাহলে নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল হয় না। কিন্তু ঠিক এইখানে শ্রমিক ভট্টাচার্য তিনি এজেন্সি নিয়ে ঠিক কি বলেছেন, কতটা বিরক্ত রাজ্য বিজেপির সভাপতি, দেখা যাক। এখন ইডি সিবিআই দীর্ঘদিন ধরে চলছে, আমরাও বিরক্ত। দমকল মন্ত্রী সুজিত বসুর বিভিন্ন ঠিকানায় যেদিন অভিযান চালালো ইডি, সেদিনই কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্তের গতি প্রকৃতি নিয়ে বিরক্তি প্রকাশ করলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বছরের পর বছর কেটে যায়, কিন্তু তদন্ত কেন শেষ হয় না? দোষীদের কেন শাস্তি হয় না? এই যে প্রশ্ন বারবার ওঠে, এবার কার্যত তাই উঠে এলো রাজ্য বিজেপির সভাপতির গলায়। এখন ইডি সিবিআই দীর্ঘদিন ধরে চলছে, মানুষের এখনো ইডি সিবিআই এর উপরে ভরসা আছে, কিন্তু এই তদন্তের দীর্ঘসূত্রিতা মাঝে মধ্যে থামে, মাঝে মধ্যে আবার উঠে যায়, এগুলো দেখে মানুষ কিছুটা ক্লান্ত এবং হতাশ, আমরাও বিরক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনস্থ কর্মীবর্গ মন্ত্রকের অন্তর্গত হল সিবিআই, আর অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অধীনস্থ অর্থমন্ত্রকের অন্তর্গত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সংক্ষেপে ইডি। সারদা, নারদ, রোজভ্যালি, গরু, কয়লা, শিক্ষক, পুরনিয়োগ সহ বিভিন্ন দুর্নীতির তদন্ত করছে এই দুই কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু রেজাল্ট কোথায়? রাজনীতির কোন সমীকরণে কখনো এজেন্সি সক্রিয় হয়, আবার কখনো ঘুমিয়ে পড়ে? এই প্রশ্ন বারবার ওঠে, কিন্তু উত্তর মেলে না। ইডি একটা ইডিয়েট, কবে ইডি ফয়সালা করবে জানা নেই। ইডি হঠাৎ করে জেগে ওঠে, আবার হঠাৎ করে ঘুমিয়ে পড়ে, কবে ইডি ফয়সালা করবে জানা নেই। 2014 সাল থেকে সারদা মামলা তদন্ত চালাচ্ছে সিবিআই, 11 বছর হয়ে গেল। একই হাল রোজভ্যালি মামলারও। 2014 থেকে মামলা তদন্ত করছে সিবিআই ইডি, এই মামলা তদন্তেরও 11 বছর হয়ে গেল। রোজভ্যালি মামলায় সিবিআই 4টে এবং ইডি 3টে চার্জশিট দিয়েছে, চূড়ান্ত চার্জশিট এখনো জমা পড়েনি। 2016 বিধানসভা ভোটের মুখে নারদের স্টিং অপারেশন বঙ্গ রাজনীতিতে ঝড় তুলেছিল। 2017 সাল থেকে তদন্ত শুরু করেছে সিবিআই ইডি। 8 বছর ধরে তদন্ত চলছে তো চলছে। এখনো অবধি একটি চার্জশিট জমা দিয়েছে ইডি, একটি জমা দিয়েছে সিবিআই। তদন্ত কবে শেষ হবে, আর দোষীরাই বা কবে শাস্তি পাবে? নিষ্ফলা। খুব বেশি হলে ইডি সিবিআই, আমরা আগে বলেছি, যেটা শুভেন্দুর ক্ষেত্রে দেখা গেছে, ইনভিটেশন লেটার দেবে যে বিজেপি কাউ জয়েন করবেন। ভোট আসলে তুমি দেখবে বিজেপি থেকে তৃণমূলে, তৃণমূল থেকে বিজেপি। সিআইডি রাজ্য পুলিশের কাজ হচ্ছে দুর্নীতিগ্রস্তদের কীভাবে তৃণমূলে নিয়ে যাওয়া যায়, আর ইডি সিবিআইয়ের কাজ হচ্ছে দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে কীভাবে বিজেপিতে নিয়ে যাওয়া যায়। ব্যবহার করা হয় একটা কাজে, তারপর সেটা যখন সেখানে কোনো সারবত্তা পাওয়া যায় না, তখন সেটাকে শুধু ভোটের সময় নেগেটিভ ক্যাম্পেনিংয়ের জন্য তুলে রাখা হয়। তো সেটা শ্রমিক ভট্টাচার্য বুঝতে পারছেন, তিনি জানেন যে ভোটের আগে এরকম কিছু গতিবিধি হবে, কিছুই পাওয়া যাবে না, শুধুমাত্র হ্যারাসমেন্টের জন্য উল্টে মানুষ আরো বেশি বিরক্ত হবেন বিজেপির উপর। বছরের পর বছর ধরে তদন্ত চলে, জেল জামিন হতেই থাকে। ভোট আসে, রাজনীতি হয়, ভোট চলে যায়, আবার সব থেমে যায়। কিন্তু শাস্তি তা কি অধরাই থেকে যাবে? অরিত্রিক ভট্টাচার্য, সৌমিত্র রায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সজলকে এতক্ষণ যা বললাম, ঠিক সেই মুদ্রার উল্টো পিঠটা দিয়ে অরূপের কাছে আসবো। অরূপকে এটাও মনে করিয়ে দিতে হবে যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে এই বাংলার 26,000 মানুষের চাকরি বাতিল হয়েছে। যোগ্য চাকরিহারাদের ভবিষ্যৎ আজকেও অনিশ্চিত। এবং সেই শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে, মানে ওই
কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বের হয়েছিল। দেখা গেছিল যে এ রাজ্যে 16টা পুরসভায় পুরকর্মী নিয়োগের বেপরোয়া দুর্নীতি হয়েছে। কলকাতা হাইকোর্ট তদন্তভার কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেয়। 2024-এর 12ই জানুয়ারির পর আবার এই কেসে আজ রেড। শিক্ষা নিয়োগ দুর্নীতির মতো এই পুরো নিয়োগ দুর্নীতিতেও সেই ওএমআর শিটের কারচুপি। সুতরাং অরূপ, এই তদন্ত আকাশ থেকে পড়ছে বা ভোট আসছে বলে সবে তদন্ত শুরু হয়েছে, বিষয়টা এক্ষেত্রে কিন্তু সেই রকম নয়। দুর্নীতির মারাত্মক অভিযোগে ধারাবাহিক তদন্ত হচ্ছে, এই অংশটা কিন্তু একেবারে তথ্য মানবে। সুমন, দেখো, কোনো সিনেমা রিলিজ হওয়ার আগে সিনেমার ট্রেলার আসে, দুর্গাপুজোর আগে বিশ্বকর্মা পুজো আসে, বোঝা যায় যে দুর্গাপুজো আসছে। আবার ধরো এখন কদিন পরেই ঠান্ডা পড়বে, এরপরেই সাইবেরিয়ার পরিযায়ী পাখিরা সাঁতরাগাছির ব্রিজ পেরোলে দেখা যাবে যে সাঁতরাগাছির ঝিলে পরিযায়ী পাখি আসছে। এগুলো দেখে বোঝা যায় যে এরপরে কি আসছে। ওই অমিত শাহ আমাদের, তুমি এটা কি যোগ করবে? ঠিক ঠিক সজল ওর কথার মধ্যে নয়, আমি বলছি যে ঠিক যেরকম এই শিক্ষা দুর্নীতির আগে পুরো নিয়োগ দুর্নীতি হয়েছিল সাইবেরিয়ার পাখির মতো। আপনি তৃণমূলের মুখপাত্র নন, না না, তুমি মুখপাত্র, তুমি থাকবে। কেন আমি তালিকাটা বাড়াবে আমি কিনা আপনাকে ক্রোনোলজিটা কেন বোঝালাম, কারণ ভোট আসলে দেখবেন বঙ্গে এজেন্সি আসে, এটা হচ্ছে ক্রোনোলজি। ওই অমিত শাহ ক্রোনোলজি শিখিয়েছিল, এটা হচ্ছে ক্রোনোলজি, আসল ক্রোনোলজি। কেন বলছি, আপনার আর্কাইভও দেখালো, আমি দিনটা ভুলিনি, কারণ সেদিনকে স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল। লোকসভা নির্বাচনের ঠিক আগে 12ই জানুয়ারি 2024 দুজনের বাড়িতে রেড হয়েছিল, একজন সুজিত বসু আর একজন তাপস রায়, আমরা যেন ভুলে না যাই। এবং সেদিনকে শুভেন্দু অধিকারী কোট আনকোট, আমরা কিন্তু কেউ তাপসদা আমাদের দলের সিনিয়র নেতা ছিলেন, আজকে আমাদের দলে নেই, কিন্তু তাপসদাকে আমরা খুব একটা খারাপ কথা কেউই সেদিনকেও বলিনি। তাপসদার সম্পর্কে শুভেন্দু অধিকারী বলেছিলেন বরানগর পুরসভার চাকরি চোর, আমরা বলিনি, কোট আনকোট। বিজেপি বলেছিল বরানগর পুরসভার চাকরি চোর। 1 মাসের মধ্যে তাপসদা বিজেপিতে যোগদান করলেন, উত্তর কলকাতা লোকসভার প্রার্থী হলেন এবং তার ছেড়ে আসনে আবার সজল ঘোষই প্রার্থী হয়েছিল। তো বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে। এই যে সজল একটু আগে বলছিল না সুজিত বসু দুর্নীতিগ্রস্ত ইত্যাদি প্রভৃতি, আমরা তো বলিনি, বিজেপি বলেছে সারদার তোলাবাজ নারদার ঘুষখোর শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে 2016 বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে। এই শ্রমিক ভট্টাচার্য, এই দিলীপ ঘোষরাই বলেছে, আমরা বলিনি। বিজেপি সার্টিফাইড, আমরা তো নারদার ভিডিও দেখাইনি বাপু, বিজেপি পার্টি অফিস থেকে দেখালো, আবার বিজেপি পার্টি অফিস থেকে দেখানো ভিডিও বিজেপির ইউটিউব পোর্টাল থেকে শুভেন্দু অধিকারী পোর্শনটা বাদ হয়ে গেল। বাকি অনেকের পোর্শন রয়েছে, তারা আবার ওদের দলেও আছে, অনেকে মুখপাত্র। তো আমি এই যে কখনকে ভালো আর কখনকে কালো, আমরা এই একটু আগে শ্রমিক ভট্টাচার্য বলছিলেন যে আমরা বিরক্ত হচ্ছি ইডি সিবিআই এর ইয়েতে, তো আমরা বিরক্ত হচ্ছি, আপনি কার উপর বিরক্ত হচ্ছেন? নরেন্দ্র মোদীর ওপর না নির্মলা সীতারমণের ওপর? ইডিকে চালায় মমতা ব্যানার্জি না, সিবিআই কে চালায় অভিষেক ব্যানার্জি না, তাহলে আপনার বিরক্তিটা কার উপরে সেটা ব্যক্ত করুন। সেটা বলতে পারছে না সজল ঘোষ তার দলের প্রতিনিধি। আসলে আমার মনে হচ্ছে আমরা যারা এরকম নয় তো যে বিরক্তিটা মাথায় মাথায় যে সেটিং হচ্ছে, যে অভিযোগ উঠে যাচ্ছে সেইটার উপর। বিরক্তিটা আসলে কোথায় শুনুন সেটাও ধরা যাচ্ছে। বিরক্তিটা হচ্ছে আপনি যদি সামাজিক মাধ্যম ব্যবহার করেন, আপনি যদি ফেসবুকে থাকেন, আপনি বুঝতে পারবেন আপনার ইচ্ছা হলো আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, এবার কেউ পছন্দ হলো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, কেউ না হলে ফ্রেন্ড রিকোয়েস্ট রিজেক্ট করলো, এগুলো হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট। যারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তারা হয় তাপস রায়, যারা মেরুদণ্ড বিক্রি করে তারা হয় শুভেন্দু অধিকারী, আর যারা মাথা উঁচু করে থাকে তারা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুজিত বসুর মাথা কিনতে পারেনি, তাই জন্যই সুজিত বসুর কাছে বারবার করেই আক্রমণ হচ্ছে। আমরা পরিষ্কার করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কোন ক্যাটাগরিতে রাখবে? উনি অ্যাকসেপ্ট করলেন না করলেন আবার ফেরত আমি আসছি, মানে ওইটা কোন ক্যাটাগরিতে আপনি আরো ভালো বোঝাতে পারবেন। শুনুন, আপনার সাথে এর আগে আমিও আলোচনা করেছি, আপনি নিজে একাধিকবার বলেছেন যে সিবিআই ইডির কনভিকশন রেট কত, 0.13%। 8,000-এর উপরে কেস রেজিস্টার হচ্ছে, তার মধ্যে প্রায় 96% বিরোধীদের উপরে দমন পীড়নের জন্য হচ্ছে। তার সাকসেস রেট কোথায়? আসলে আমার আরেকটা জিনিস ইন্টারেস্টিং লাগে, এই যে ধরুন ভোট আসলে এদেরকে এত খাটতে হয়, নরেন্দ্র মোদী এদেরকে ওভারটাইম করান। বাংলার গরিব মানুষ 100 দিনের টাকা পায়নি, তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের টাকা মেরে দিয়েছেন। যে ইডি সিবিআই অফিসাররা এখানে ওভারটাইম করছেন দিওয়ালির আগে, তাদের বোনাসটা আবার মেরে দেবেন না বাংলার মানুষের 100 দিনের টাকার মতো, এইটুকু আবেদন রইল। দ্বিতীয়ত, আরও একটু আগে ঘটনা, আগেরবার জানতে পেরেছিলাম ওনারা নাকি সিমলা বিরিয়ানি খেয়েছিলেন, আজকে আবার কতিপয় মানুষ বলছেন যে যেই ধাবাতে নাকি রেড করছেন সেখানে সোফায় দোল খেতে খেতে ফেসবুক করছেন। আমি জানি না এটা কি রকমের তদন্ত হচ্ছে, আসলে তো কিছু নেই, তদন্তে কোনো সারবত্তা নেই, শুধুমাত্র ভোট আসছে তাই নাটক দেখাতে হবে। ইডি সিবিআই এর কনভিকশন রেটের কথা অরূপ পরিসংখ্যান দিয়ে বলল, একটু পুরনো পরিসংখ্যান, তবে একেবারে পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে বিভাগীয় মন্ত্রী দিয়েছিলেন। কিন্তু ইস্যুটা হচ্ছে যে এই রাজ্যের এতগুলো কেলেঙ্কারি, এতগুলো দুর্নীতির অভিযোগ, সেক্ষেত্রে রাজ্য পুলিশ আর সিআইডির কনভিকশন রেট কি?
না 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 না, কোনো কুইজের প্রশ্ন হতে পারে না, কারণ রাজ্য পুলিশ তো তদন্তটাই করেনি। তদন্ততে কোর্ট সন্তুষ্ট হয়নি বলেই তো এতগুলো দুর্নীতির তদন্ত শেষ পর্যন্ত কোর্টের রায় সেই ঘুরে ফিরে কেন্দ্রীয় এজেন্সির কাছে চলে গেল। তবে বিজেপি সংক্রান্ত উত্তর সজল ঘোষ। না দেখুন, আমি যেটা বলি সেটা হচ্ছে যে এরা যেটা বলছিল যে তাপস রায়কে নিয়ে বলছিল, তাপস রায়কে প্রথমত কোনো বিরোধী দল আক্রমণ করেননি চোর বলে আমার যতটা মনে পড়ে। সাইবেরিয়া থেকে পাখিরা আসে না, তার কারণ হচ্ছে এত বেআইনি নির্মাণ তারা করেছে। স্বরূপ তো বলছে শুভেন্দু অধিকারী কোটেশনও বললো। না না, ও বরানগর পুরসভা আমরা বলিনি তাপস রায়কে, বরানগর পুরসভায় নিয়োগ দুর্নীতি কে করেছে? তাপস রায় জড়িত আমরা বলিনি, বিজেপি বলেছিল, আমরা বলিনি। বরানগর দুর্নীতি হয়েছে, পুরসভায় দুর্নীতি হয়েছে। তাপস রায়ের বাড়িতে রেড হয়েছিল কেন? হ্যাঁ, তাপস রায়ের হয়েছিল কেন? তাপস রায়ের বাড়িতে রেড হয়েছিল কেন? দূর বাবা, শোনো না, বলো না। কিন্তু তাপস রায় তার সাথে জড়িত এটা কখনো কেউ বলেছে? বিজেপি বলেছে ভাই, আমরা বলিনি। আমি তো বলছি আমরা বলিনি। পাশাপাশি উল্টো তথ্যটাও বলতে হবে। এই তাপস রায়ের বাড়িতে যেদিন রেড হলো, বিরল একটা ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটলো যে বামেরা, কংগ্রেস, একাধিক বিজেপি নেতা ইনক্লুডিং সজল ঘোষ বলেছিল যে তাপস রায়ের ক্ষেত্রে এই দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। আবারও বলছি, শুভেন্দু অধিকারী দাঁড়াও না, হ্যাঁ তোমার দলে তো সেটাও নেই। আমার আমরা তো এখনো বলছি তাপসদার বিরুদ্ধে এটা কিন্তু সবে 10 মিনিট হয়েছে। বলো না, তুমি বলো না, আমার বলার জোর আছে, তোমার একার আছে। আমার বক্তব্য হচ্ছে যে তাপস রায়কে আমাদের দলের লোকেরা রেড হওয়ার পরের সময়টা অন্তত আমি মনে করে বলতে পারি কেউ, আমরা একটা প্রতিবেদন করেছিলাম, বিরল ঘটনা, কেউ আঙুল তোলেননি। সবাই তাকে বলেছিলেন যে এই মানুষটার সম্বন্ধে এটা বিশ্বাস করতে পারছি। আমি একটা কথা বলবো, না পরে বলি, আপনি আর্কাইভে না শুভেন্দু যেদিন অ্যারেস্ট হয়েছিল সেদিন শুভেন্দু স্টেটমেন্টটা একটু বার করে আমি বের করতে বলছি, দেখুন শুভেন্দু কি বলছে। একদম। আবার বলছি আরেকটা কথা হচ্ছে, আমরা তো তাও দাঁড়িয়ে যে ইডির ওপর বিরক্তি এটা তো প্রকাশ করেছি, কিন্তু যারা চুরি করেনি, যারা পার্থর মতন টাকা পায়নি, যারা অর্পিতা পায়নি, খেলনা নিয়ে খেলারও সুযোগ পায়নি, তারা যেভাবে এখানে বসে নির্লজ্জের মতন চোরেদের সমর্থন করে শুধুমাত্র নিজেদের পদ আর সামনে বিধানসভার টিকিট, এটার লোভে তাদের প্রতিও তো ঘৃণা দুঃখ ছাড়া আমার আর কিছুই থাকে না। অন্তত আমরা তো বিবেকের কাছে পরিষ্কার, আমরা তো সমর্থন করো না করো না, তুমি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য সমর্থন করো কি করো আগে বলো। আগে আমার বক্তব্যটাকে সমর্থন করো। তুমি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য ঠিক এইখানে আমি দাড়িটা রেখে আমার বক্তব্যে আসি। সেটা হচ্ছে অরূপ একটা তাত্ত্বিক প্রশ্ন তুলেছে, খুব কুট প্রশ্ন, যেটা দলটা শুভেন্দু অধিকারী না শ্রমিক ভট্টাচার্যের, কিন্তু এজেন্সির প্রতি এই অনাস্থা বা এই বিরক্তি, এইখানে বিস্ময়করভাবে আমি পরপর 3 জন বিজেপি নেতার বক্তব্য দেখাবো যেখানে প্রত্যেকের ক্ষেত্রে কোথাও একটা সমালোচনা কেন্দ্রীয় এজেন্সির। আমি প্রথমে শুরু করি শ্রমিক ভট্টাচার্য, আজকে শুধু নয়, 4 সেপ্টেম্বর শ্রমিক ভট্টাচার্য এই এজেন্সির তদন্তে, এই ইডি সিবিআইয়ের তদন্ত নিয়ে কি বলেছিলেন? সিবিআইয়ের কাজের গতি বাড়াতে হবে, কারণ ওরা বারবার বলছে মানুষ ছোট মাছ খেয়ে আর ভালো লাগছে না, তাদের অনেক খেয়ে নিয়েছেন ছোট মাছ। ওই কোথা থেকে গিয়ে মানিক ভট্টাচার্য কোথা থেকে বাচ্চাকে কয়েকটাকে ধরবে, 5% 10% এজেন্ট, ওগুলো নিয়ে মানুষের কোনো ইন্টারেস্ট নেই। বড় মাথা কোথায়? বিজেপির বর্তমান রাজ্য সভাপতির কথা আপনাদের শোনালাম, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, এবং যখন এটা বলছেন তখন তিনি সর্বভারতীয় সহসভাপতি ছিলেন দিলীপ ঘোষ। কি বলেছিলেন? এমন একটা কথা বলেছিলেন যে সচরাচর বিরোধীরাও কিন্তু ইডি সিবিআই নিয়ে বলেন না। বলেছিলেন সিবিআইয়ের ভেতরের দুর্নীতির কথা, এজেন্সির ভেতরের দুর্নীতির কথা, যে সেটিং সেইখানে হয়েছে। ইঙ্গিত দিয়েছিলেন কেউ লক্ষে, কেউ কোটিতে, কেউ 100 কোটিতে বিক্রি হয়ে যাননি তো। কি বলেছিলেন দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি? দেখাবো। গত কয়েক মাস ধরে এখানে সিবিআই ইনকোয়ারি চলছিল, কিন্তু কোনো ইফেক্ট হচ্ছিল না, কোনো ডকুমেন্ট আসছিল না, ধরা পড়ছিল না। কারণ কি? তার মধ্যে সোর্সের মধ্যে ভূত ছিল। আমিও শুনেছি, খবর আছে, কিছু জানার পরে কিছু অফিসারকে পরিবর্তনও করা হয়েছে, কিন্তু যথারীতি যা হয় আর কি, সবার একটা পেট আছে, সবাই বিক্রি হয়, তার দাম থাকে, কেউ লক্ষে থেকে কোটিতে, কেউ 100 কোটিতে, সেভাবে বিক্রি হচ্ছিল। মারাত্মক অভিযোগ দিলীপ ঘোষ করছেন 2022 সালের 21শে আগস্ট। এবার আসি 2023 সালের 29শে সেপ্টেম্বর, বিজেপির আরেকজন প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়, এই এজেন্সির যে তদন্ত, কি বলছেন তথাগত রায় তা নিয়ে? পারসেপশন যেটা তৈরি হয়েছে, দুটো ব্যাখ্যা আছে। যে ব্যাখ্যাটা খুব বেশি তৈরি হচ্ছে এবং যেটাকে আমি দুর্ভাগ্যজনক বলছি, সেটা হলো যে লোকের ধারণা হচ্ছে
সেটিং মানে বিজেপির সাথে তৃণমূলের একটা কোনো আঁতাত হয়েছে, এই আঁতাতের ভিত্তিতে অভিষেক যাই করে থাকুক না কেন অভিষেককে কখনো গ্রেপ্তার করা হবে না বা ওরকম ধরনের কিছু করা হবে না, ওই মাঝে মাঝে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে। এবং অন্যান্য যারা আছে গ্রেপ্তার তাদেরও ব্যাপারটাকে একটু বাপু বাছা করে একটু মোলায়েম করে দেওয়া। সজল, ওভারঅল বিজেপির একের পর এক বড় নেতা শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে প্রাক্তন এবং বর্তমান সুর কিন্তু মোটামুটি এক। না সেটা আমারও সুর তো একই কথাই বললাম, যেটা সূর্য পূর্ব দিকে ওঠে এটা মোদিজি বলেছেন বলে মমতাদি যদি বলেন পশ্চিম দিকে ওঠে, এটা তো বোকার মতন কথা, ওটা ওনার পক্ষেই সম্ভব। এটা তো সত্যি ঘটনা, আমরা তো চোখের উপর দেখতেই পাচ্ছি যে ইডি আসছে যাচ্ছে। দেখুন এটা ঘটনা, কয়েক হাজার কোটি টাকা তারা এই পশ্চিমবঙ্গ থেকে বাজেয়াপ্ত করেছে, কিন্তু আমরা তো টাকা বাজেয়াপ্ততে আর ইন্টারেস্টেড না। আমরা তো টাকার পাহাড় দেখে নিয়েছি, পাহাড়টা আরো বড় দেখবো, এর থেকে বেশি কিছু না। আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে আসল যে মাথা সেই মাথার কোমরে দড়ি। হ্যাঁ, সবাইকে যদি কোমরে দড়ি নাও পড়ানো যায় তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আমি 30 সেকেন্ড নিচ্ছি। बिहाइंड द बार ईडी का रेट तो होगा ही, चोर है। टी शर्ट दे। सुजीत बोस इन्वॉल्व साउथ दमदम म्युनिसिपल रिक्रूटमेंट स्कैम। His two direct relative engage in Kamaharati municipal. দাঁড়াও না ভাই, দাঁড়াও। তাপস রায় also involved. তাপস রায় এই যে তাপস রায়, আরে ও তো সুজিত আবার শোনাবো ভাই, আবার শোনা ভাই। আমি কিছু কর্ণের বিবাদ বর্জন করব, আমি সোজা কথা একদম আমি সোজা আর্কাইভে দর্শকদের সরাসরি দেখিয়ে দেবো। না একদম অডিও এবং ভিডিও দুটো সমেতই আপনারা দেখবেন। কিন্তু এইখানে দ্রুত একবার আমি আজকের এই রেডে ফিরলাম, তার কারণ আজকে রেড শুরু হয়েছে, এই রেড আগে কেন হয়নি, সুতরাং আজকের এই রেড সম্পূর্ণ অবান্তর এ কথা বলার সময় কি এসেছে? আজকের রেডটা ঠিক কী বিষয় দ্রুত আমার পরের প্রতিবেদনে আপনাদের মনে করিয়ে দেব। 2024-এর 12ই জানুয়ারির পর 2025-এর 10ই অক্টোবর পুর নিয়োগ দুর্নীতি মামলায় 1 বছর 9 মাস পার। ফের পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসুর ঠিকানায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশি চালানো হলো তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর ফ্ল্যাট ও গোডাউনে। পুরো নিয়োগ দুর্নীতি মামলাতে একদিকে যেমন সুজিত বসুর সল্টলেকের অফিসে তার রেস্টুরেন্টে যেমন অভিযান চালানো হচ্ছে, তার পাশাপাশি কিন্তু যে গোটা ফ্লোরটা তুমি দেখতে পাচ্ছ সেই ফ্লোরই হচ্ছে গোটা নিতাই দত্তের ওনারশিপে রয়েছে, সেইখানে অভিযান চালানো হচ্ছে। কিন্তু কেই নিতাই দত্ত? কেনই বা পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে বারবার উঠে আসছে তার নাম? দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত 2022 সাল থেকে এই পদে রয়েছেন তিনি। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে 2023 সালে 5ই অক্টোবর তৃণমূল নেতা নিতাই দত্তের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সূত্রের দাবি সেখান থেকে নিয়োগ সংক্রান্ত 7 পাতার নথি এবং পুরসভায় নিয়োগ সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার উদ্ধার হয়। পরে নিতাই দত্তকে সিজিও কমপ্লেক্সে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে ইডি। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি এবং সিবিআইকে নির্দেশ আদালত দিয়েছিল, তাই আদালতের নির্দেশে কোনো সংস্থা যদি তদন্ত করে তাহলে তার সঙ্গে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার কোনো সম্পর্ক নেই, রুটিন ব্যাপার। এবং তদন্তে যেখানে যেখানে যা যা হদিশ পাওয়া যাবে তল্লাশিতেও কেন্দ্রীয় সংস্থা সেখানেই যাবে। ভোট আসছে, মুভমেন্ট, বৃষ্টি বাদলা, রোদ্দুর, অনাবৃষ্টি, ঝোড়ো হাওয়া, বাতাস, শান্ত আবহাওয়া, এগুলো আবহাওয়া অফিস থেকে বোঝা যায়। আর ভোট আসছে কিনা এটা সিবিআই ইডির মুভমেন্ট থেকে বোঝা যায়। তো এবার বাকিটা সুজিত বসু তিনি ইতিমধ্যেই যা যা বলার বলেছেন, ফলে মানুষ বুঝতে পারছেন যে এগুলো ভোট আসছে রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে সিবিআই ইডিকে ব্যবহার করে কিছু নেগেটিভ খবর করানো, এগুলো সব বিজেপির রাজনৈতিক ভোট স্ট্র্যাটেজির মধ্যে পড়ে এগুলো। এর আগে যখন ইডি তার বাড়িতে হানা দিয়েছিল তখনও নিতাই দত্তর নাম উঠে এসেছিল সুজিত বসুর গলায়। আমার আত্মসহায়ক নিতাই দত্ত আছে, সবাই জানে। তার বাড়িতে ইডিকে পাঠিয়ে দেওয়া হলো, 12 ঘন্টা জেরা তাকে করা হলো। 12 ঘন্টায় কিছুই পেল না, তার বাড়ি থেকে কিছু পেল না, শুধু বলতে হবে একটাই নাম, সুজিত বোসের নামটা তুমি লিখে দাও, তোমাকে ছেড়ে দেবো। তদন্ত অভিযান, ম্যারাথন রেড, রাজনৈতিক চাপানোতর সব তো হচ্ছে, কিন্তু তদন্ত শেষ হবে কবে? দোষীরা শাস্তি কবে পাবে?
তৃণমূলের বিরুদ্ধে যতগুলো তদন্ত হয়েছে একটাও দিনের আলো দেখেনি। যে দিল্লির দাদা আর বাংলার দিদির যে সখ্যতা, তার জন্য যে সাধারণ মানুষের জীবন জীবিকা শেষ হয়ে গেল। বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় দিদি আর কেন্দ্রের মোদিজি যতদিন থাকবেন একটা তদন্ত দিনের আলো দেখবেন না। দুর্নীতি কেলেঙ্কারি তদন্ত এসব দিনের পর দিন দেখে চলেছে রাজ্যবাসী, কিন্তু রেজাল্ট কবে দেখতে পাবে তারা? শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার পরের বক্তা পার্থপ্রতিম বিশ্বাস। পার্থদা, আপনারা দিনের পর দিন বলে এসেছেন সেটিং সেটিং সেটিং, তদন্ত এগোয়, মূল্য নির্ধারণ করা হয়, ব্যাস তদন্ত থেমে যায়। আপনারা এতদিন বলতেন আপনারা বিরক্ত, মানুষ ক্লান্ত, মানুষ হতাশ। আজ খোদ শ্রমিক ভট্টাচার্যই তাই বলছেন, আজও বলবেন সেটিং? সুমন, এটা ঠিকই, শ্রমিকবাবু আজকের বলেছেন তিনি হতাশ, কিন্তু গোটা দেশের বিজেপি তো শ্রমিকবাবুর কথাই চলে না। ফলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যদি সন্তুষ্ট হন সিবিআই পারফরমেন্সে, তাহলে এই ঘটনাগুলোই আপনার ঘটবে। গত 10 বছর যা ঘটেছে আগামী 5 বছরও তাই ঘটবে। ফলে এখানে প্রশ্নটা হচ্ছে যে এদের রোলটা, অরূপ বলছিলেন এর আগে অনেকটাই, এই সিবিআই এলেই আমারও ঠিক মনে হয় যে মহালয়া আসলে মহিষাসুর মর্দিনী শুনলে যেরকম মনে হয় এলো পুজো, আমি বললাম যে তারপরে যখন আবার চলে যায় 4 দিন বাদে, তখন হচ্ছে আসছে বছর আবার হবে বলে হচ্ছে যে ভাষণের স্লোগানটা হয়। ঠিক গোটা জিনিসটাই সিবিআই ইডি আসা, ভোট, এবং তারপরে ভোট চলে গেলে তাদের ফিরে যাওয়া, তারপরে হচ্ছে যে আবার হচ্ছে যে একই সাইকেলের মধ্যে মুভ করে। আমি বলছি যে আপনি গত 10 বছর ধরে দেখুন যে আমাদের এই রাজ্যে মানে যে দুর্নীতি হয়েছে, সারদা নারদা প্রথম দফায় যেখানে সিবিআই ইডি এরা ছিল ইনভলভ, তদন্ত আজ পর্যন্ত চার্জশিট ফাইনাল বেরোয়নি। এখন মুশকিল হচ্ছে মুখ্যমন্ত্রী তখনও বলেছিলেন যে আমি জানতাম যদি আগে এরা ইনভলভ আমি টিকিট দিতাম না, কিন্তু কার্যত দেখা গেল তারা সবাই টিকিট পেয়েছে, তারা প্রত্যেকে মন্ত্রী হয়েছে। এবং আবার বলছি, যারা তাদের নাম ছিল না সারদা নারদায়, তাদের মধ্যে নতুন করে তারা হচ্ছে যে কেউ খাদ্যে ঢুকেছেন, কেউ স্বাস্থ্যে ঢুকেছেন, কেউ জেলে ঢুকেছেন, কেউ আইনে ঢুকেছেন। বিভিন্ন মন্ত্রী যারা আছেন তারা দেখবেন প্রত্যেকে ইডি সিবিআই তারা হচ্ছে তাদের বাড়িতে হানা দিচ্ছে। ফল কি? নিট পরিণতি। আমি যে তদন্তকারী সংস্থা যদি ব্যর্থ হয়, সবচেয়ে বড় জায়গা হচ্ছে যে বিচার প্রক্রিয়াটা ব্যাহত হয়, বিচার পায় না। 26,000 ছেলেমেয়ের চাকরি গেল সুপ্রিম কোর্টে, অথচ এই 26,000 ছেলেমেয়ের চাকরি যাওয়ার পেছনে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা হলো, যে ক্রাইমটা হলো, আমি বলছি সেখানে একটা লোকও শাস্তি পায়নি। শাস্তি পাচ্ছে একদল কেবলমাত্র, আর এক দল হচ্ছে যে কলার তুলে ঘুরে বেড়াচ্ছে। ফলে সিবিআই ইডির ব্যর্থ হয় এবং সফল হওয়ার সাথে আমি বলছি রাজনীতিতে যারা এরকম যারা সংঘাতের অস্ত্র হিসেবে কখনো ব্যবহার হচ্ছে, কখনো সমঝোতার অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে, কিন্তু একই সাথে অবিচারের অস্ত্র হিসেবেও এই সিবিআই ইডির রোলটাও আসছে, যেটা আমাদের ভুলে গেলে চলবে না। এই 26,000-এর মুখ চেয়ে যদি থাকেন, এবং এই পুরো সবাই যে দুর্নীতি, আমি বললাম তো সেম স্টাইল, সেম ফ্যাশন, সেম মডেল, সুপ্রিম কোর্টে বলেছিল, দেখাবো এক্ষুনি। আমি আবার বলছি যে সবটাই বিক্রি হচ্ছে। ফলে এবার আমি বলছি যে সবাই বুঝতে পারছেন গোটা রাজ্য জুড়ে চুরি হচ্ছে, চোর কারা অনুমান করছেন, আমি হচ্ছে হানা দিচ্ছেন, কিন্তু চোর ধরা পড়ছে না। ফলে এই যে তদন্তকারী সংস্থার এই রোল, এটা আমাদের ন্যায় বিচারের সবচেয়ে পরিপন্থী। বিশেষত আপনাকে বলবো যে অভয়ার মৃত্যু, যেটা নাড়িয়ে দিয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষকে, সেখানে ইনসিডেন্টালি কলকাতা পুলিশ প্রথম 4 দিনে তদন্ত করে এক সিভিক ভলেন্টিয়ারকে দোষী ঠাউরেছিলেন, এবং এত কিছুর পর সিবিআই হচ্ছে সেটাই। এবং তারপরে তৃণমূল বলছেন এই দেখুন আমাদের কি পারফরমেন্স, আমাদের কলকাতা পুলিশও যা বের করে সিবিআই তাই বের করে। তবে ফলে এখন এই কিন্তু আপনি এক্স্যাক্টলি যেটা বললেন, আমি বলছি বিজয়ন এবং নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক বলে এজেন্সি সক্রিয় হয় না, হ্যাঁ এই কথা একেবারে কংগ্রেস সকাল বিকেল এখনো বলে। না, আমি আপনাকে বলছি বিজয়নের বিরুদ্ধে ধরার কিছু পেলে নিশ্চয়ই যাবেন। আমি বলছি এখানেও তাই, এই যে এই মন্ত্রী যারা আছেন এরা বলা হয় যে এজেন্সি একেবারে সক্রিয় নয়, ওরা ঘুমিয়ে পড়ে হচ্ছে সম্পর্কের ভিত্তিতে বা লেনদেনের ভিত্তিতে। কখনোই না, বিরোধীদের ধরার ক্ষেত্রে কোনো ত্রুটি রাখেনি বিজেপি। যে ক্ষেত্রে সিরিয়াস ছিল, মহারাষ্ট্রে যেভাবে সিরিয়াস, ছত্তিশগড়, আপনি পাশের রাজ্য ঝাড়খণ্ড, প্রত্যেকটাতে মুখ্যমন্ত্রী বা দিল্লি সেখানে চান্স পেয়েছে, ধরে পুড়ে দিয়েছে কিছুদিনের জন্য। এরপরেও যেখানে মুখ্যমন্ত্রীদের জেলে পুড়তে পারছে না বিজয়নের মতো, বুঝবেন জেলে পোড়ার উপাদান নেই, থাকলে সেটা পুড়তো। ইন্ডিয়া জোটের আরেকটা বড় শরিক কংগ্রেসকে নিশ্চয়ই পার্থ দ্বারা এই কথা বোঝাবেন। হ্যাঁ, না আমি শুধু একটাই জিনিস বলবো, যে গোটা ঘটনার থেকে এই যে গত 10-12 বছর ধরে যে ইডি আসে, সিবিআই আসে, চলে যায়, তদন্ত এগোয় না, বিচার হয় না, এর দ্বারা প্রমাণিত হয় একটাই, যে লার্জেস্ট বেনিফিশিয়ারি এই হোল গেমটায় এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ এতগুলো ক্ষেত্রে অভিযুক্ত নেতা, মন্ত্রী, সাংসদ যা, তারা হচ্ছে এই রাজ্যের শাসক দলের। ফলে এবার এই শাসক দলের লোকেরা
তারা প্রোটেক্টেড থাকছে, আশীর্বাদ পাচ্ছে কেন্দ্রে নরেন্দ্র মোদী অমিত শাহ। তা না হলে পরে এই তদন্তের এইরকম এই গতি কখনো হয় না। তৃণমূল কংগ্রেস ইডি চালায়, এটা আমি জেনে ধন্য হলাম, এবং এই জ্ঞানের জন্যই পার্থধারা আজও শূন্য হয়ে গেছে। আমি একটা কথা বলি, দেখুন জেলেও শূন্য হয়ে আছে, বামেরা একটাই সুবিধা যেখানে জেল ভরে সবাই আছে। আমি একটা জিনিস বলি, সেটা দেখুন, সেটিং নিয়ে সুমনদা আপনি বলুন, সেটিং নিয়ে আমাদের রাজাগোপাল দা বলুক, যে পৃথিবীর যে খুশি লোক বলুক, কংগ্রেস বলুক, সবাই বলুক, শুধু দয়া করে সিপিএম যেন না বলে। আমার একটা অনুরোধ, শুনে নিন কেন। গত 25-35 বছরে যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা এফআইআর করে, যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা এফআইআর করেনি, বিধানসভা ভাঙার পর, বিধানসভায় আমি ঢুকেছিলাম বলে আমাকে 3 দিনের জেলে পাঠিয়েছিলেন হাসিম আব্দুল হালিম সাহেব, আর মমতাদি বিধানসভা ভেঙেছিল বলে 3 দিনের প্রদর্শনী করে স্কুলের বাচ্চাদের প্রতিহিংসা নয়, কিন্তু আমি বলছি বাচ্চাদের ভাঙা বিধানসভা দেখানোটাও একটা রাজনীতি করেছেন। আমরাও প্রতিদিন বাড়ি রেড করার রাজনীতিরাও তো দেখাচ্ছি, যেটা সব আমাকে বলতে দিন, মানে ওটা তদন্ত নয়, রাজনীতি বলছে। আপনি যদি আপনার কথা এটা তদন্ত না হয়, আমার বক্তব্য হচ্ছে যে 21শে জুলাইয়ের পর আমি তখন তৃণমূলে ছিলাম, কিন্তু ঘটনা যদি হচ্ছে 21শে জুলাই তৃণমূল হয়নি, একটা বারের জন্য মমতার ব্যানার্জির বিরুদ্ধে হাইওয়ে দখল করে বসেছিল, এই হাইওয়ে আমি বলছি যে সিপিএম এর পরবর্তী সময় নথিতে ছিল যে সেখানে পুলিশ ব্যবহার করা উচিত ছিল কি ছিল না সে নিয়ে দলের মধ্যে বিতর্ক ছিল, কিন্তু পাশাপাশি আমার মনে আছে 2011 সালের আগে বারাসাত কাছারি ময়দানের একটা মামলা নিয়ে নন বেলেবল সেকশনে একেবারে কোর্টের হুলিয়া জারি হয়েছিল। আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রশ্ন করেছিলাম, তিনি বলেছিলেন আমি পুলিশকে বলেছি ওসব রাজনীতির মামলা কোনোভাবে পার্সু না করতে, তথ্যের প্রয়োজনে এখানে এই তথ্যটা দিতে হবে। এর মানে আবার এই নয় যে বাম আমলে একটাও মিথ্যে মামলা হয়নি বা বিরোধীদের বিরুদ্ধে মামলা হয়নি, হয়েছে, কিন্তু এখানেও বুদ্ধদেব ভট্টাচার্য একদম অন ক্যামেরা এবং এই আর্কাইভেই আছে, এক্ষুনি দেখিয়ে দিতে পারবো, যে বলেছিলেন যে পুলিশ দিয়ে রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমি বলছি এ নিয়ে দীর্ঘ বিতর্ক হতে পারে, কিন্তু এইখানে আমার পরের বক্তার কাছে আমায় যেতে হবে। দেখুন, আমার আজকের প্রেক্ষিতে সব থেকে বড় প্রশ্ন, এই তদন্ত গোল গোল ঘুরছে না তো? হুবহু এই মামলায় এই অভিযুক্তদের ঘিরে এজেন্সি রেড চলে 2024 সালের 12ই জানুয়ারি, আবার ঠিক 1 বছর 9 মাস পর সেই মামলায় সেই ব্যক্তিদের ঘিরে সংগঠিত হলো আজকে ইডি রেড। এটা তো ফ্যাক্ট। এখন সাধারণ মানুষ তো জানতে চাইবে যে এই মাঝের সময়টা, মানে এই 1 বছর 9 মাস তদন্তটা কোন জাদুমন্ত্রে শীত ঘুমে চলে গেছিল, আর সত্যিই কি সামনে ভোট বলে নড়ে চড়ে বসলো? ওই রেটটা হয়েছিল লোকসভা ভোটের কয়েক মাস আগে, আর এই রেটটা হলো বিধানসভা ভোটের কয়েক মাস আগে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মতো কৌস্তব বাগচিও কি বিরক্ত? আমাকে তো সিবিআই বা ইডি পয়সা দিয়ে মুখপাত্র হিসেবে পোষেনি, তো আমার তাদের পক্ষে কথা বলার কোনো দায় নেই। তো আমি বলছি যে আলটিমেটলি পাবলিকের যেটা পারসেপশন, জনমানসে যে বিষয়টায় মানুষ বিরক্ত, আমি তো মঙ্গল গ্রহ থেকে আসিনি, আমি একজন মানুষ এবং আমি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা। সিবিআইয়ের এই দীর্ঘসূত্রিতা এটা আমারও বিরক্তির কারণ। পেশাগতভাবে উকিল হওয়ার কারণে বিভিন্ন মামলায় আমরা এতদিন সিবিআই চাইতাম, সেন্ট্রাল এজেন্সি চাইতাম, কিন্তু এখন সত্যি বলছি সুমনদা, কিছু কিছু ক্ষেত্রে মামলা লেখার সময়, মামলা করার সময় অনেক ক্ষেত্রে মনে হয় চাইছি তো আলটিমেটলি কি হবে, এই প্রশ্নটা অবশ্যই একটা মনে দানা বাঁধে। এই দীর্ঘসূত্রিতার মধ্যে একটা প্রধান কারণ। দেখো, একটা জিনিস দেখে ভাল লাগছে, শ্রমিকদা একটা কথা বলছিল না কদিন আগে, যে ওই সিপিএম আর তৃণমূল এখন ওই বাচ্চা বাচ্চা ছেলেদের মতন আর পশ্চিমবঙ্গে প্রেম করছে না, দিল্লিতে গিয়ে প্রেম করছে, এখন মোটামুটি এখানেই প্রেম করা চালু করে দিয়েছে। দেখো, ওই অরূপদা বলছিল না ওই ট্রেলার আসে তারপরে সিনেমা আসে, ওই পার্থদাও ঠিক তাই বলছে, আগে মহালয়া আসে তারপরে দুর্গাপূজা আসে। এই দিলকা রিস্তাটা মিলে গেছে মোটামুটি। এই ভাব ভালোবাসাটা ভালো, এই প্রেমের সম্পর্ক থাকুক, তারা তাদের প্রেম দীর্ঘজীবী হোক, আমরা কখনো প্রেমের বিরোধিতা করব না, প্রেম করুক তারা।
অরূপদা এত কথা বলল, অরূপদার যে ওরকম ফ্ল্যাট আছে, বান্ধবী আছে, এরকম ব্যাপার আমি অন্তত বিশ্বাস করবো না। অরূপদার বউ ঝেঁটিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে, আমি জানি। তো অরূপদা সেই রিস্ক নেবে না। অরূপদার এত দায় কেন আমি বুঝতে পারি না। বা বৈশ্যাদাও আছে, বৈশ্যাদার এত দায় কেন? এত কিছু বলছে, সব কিছু বলছে, এই বলছে সেই বলছে, একবারও বলছে না এরা চুরি করে। 2011 সালের আগে আমি আস্তে আস্তে দেখছিলাম সুজিত বোসের 2011 সালে দায়ের করা এফিডেভিট অনুযায়ী অ্যাকর্ডিং টু হিজ ডিক্লারেশন 60 লক্ষ টাকার সম্পত্তি। তখনও সুজিত বসু রাস্তার ভিখারি ছিল, এই কথা আমি বলছি না। তার আগে সিপিএম এক নেতার সান্নিধ্যে ছিলেন, বেশ ভালোই তখনও রোজগারপাতি ছিল। ডিক্লেয়ার্ড অ্যাসেটের পরিমাণ 60 লক্ষ প্লাস। সেই সুজিত বোসের 2021 সালের, আমি তারপরে আর কিছু বলছি না, 21-এ গিয়েই থেমে যাচ্ছে। তার সেখানেই ডিক্লেয়ার্ড অ্যাসেটের হচ্ছে 6 কোটি প্লাস। এখন সুজিত বসু আইটিসিতে, গুগলে বা মাইক্রোসফটে কোনো জায়গার কোনো বড় সিইও পদে চাকরি করেছেন বলে আমার জানা নেই, বা তিনি কোনো বড় মাপের কোনো ব্যবসায়ী সেটাও জানা নেই। হঠাৎ করে তৃণমূল সরকার আসার পর থেকে ব্যবসায়ী হয়ে গেছে। তৃণমূলের বহু নেতারা তৃণমূল সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সব ব্যবসায়ী হয়ে গেছে, আর যাদের কোনো প্রফেশন নেই তারা সমাজসেবী হয়ে গেছে। গলায় এমন গরুর দড়ি মতন সোনার চেন পড়ছে, গরু লজ্জা পেয়ে যাচ্ছে এখন এদের দেখে। মানে এদের যে জীবন, আমি বলছি তুমি যে অঙ্কগুলো বললে এগুলো তো ঘোষিত সম্পত্তি, এগুলো তো ইনকাম ট্যাক্সে নিশ্চয়ই তাকে কাগজপত্র জমা দিতে হয়েছে। তিনি নিশ্চয়ই দেখিয়েছেন যে আমি ব্যবসা করে পেয়েছি। সেই না, এক সেকেন্ড, সেই আমি বলছি সেই ব্যাখ্যা যদি আইনত না হয় তাহলে তো আইটির ধরা উচিত। আয়কর দপ্তর কি ঘুমোচ্ছে? আমি তোমাকে বলছি যে কোনো রকেট সায়েন্সের দরকার নেই। হ্যাঁ, এই শোটা যারা দেখছে, যেই সমস্ত সাধারণ মানুষজনরা দেখছে, তারা যদি নিজেদের পাড়ার, নিজেদের এলাকার দিকে তাকায়, এই তৃণমূল নেতাদের জীবন যাপনের দিকে যদি একবার তাকায়, সরকার আসার আগে কি ছিল, সরকার আসার পরে কি হলো, তাদের এই যে জীবন ধারণটা, আমি বলছি এটার মধ্যে কোনো একটা সময় এমন আসবে, বাংলা বইতে ওই যে আমরা সমার্থক শব্দ পড়েছিলাম না, চোর এবং তৃণমূল সমার্থক হয়ে দাঁড়াবে। চোর বলতে কি বোঝো? চোর বলতে তৃণমূল বুঝো। শুনুন, প্রথমত এই স্টুডিওতে আমি গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে পাচ্ছি, কারণ কৌস্তব বলছে শ্রমিক ভট্টাচার্যের সুরে যে ও বিরক্ত, আর সজল ঘোষ একটুও বিরক্ত নয়। তো আমি বুঝতে পারছি না এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বন্দী আছে। দ্বিতীয়ত আমি আসছি যে এখানে ও এত বড় বড় কথা বললো, কে কিভাবে চুরি করেছে না করেনি ভাই, তোমার চুরি করেছে না করেনি, গলায় একা তোমার জন্য নেই, গলায় একা তোমার জন্য নেই, গলায় একা তোমার জন্য নেই। তুমি নেড়া হয়েছো কি হয়নি? আমি যদি একই কথা বলি, তুমি কেন নেড়া হয়েছিলে? কংগ্রেস ছেড়ে কেন বিজেপি গেছে? একই বোকা বোকা কথা বলো না ভাই, একই বোকা বোকা কথা বলো না। দ্বিতীয় কথা, এই যে সম্পত্তি বাড়ার কথা বললো, বিশ্বাস করো সুমন, আজকে গৌতম আদানিরও একটা কোয়ার্টারে অত সম্পত্তি বাড়িনি যতটা নীতিন গডকারির ছেলের বেড়েছে, নিখিল গডকারি, পেট্রোলে ইথানল মেশানোর পরে। নিজের বাবা বিজনেস পলিসি বানাচ্ছে, সেই প্রফিট তুলছে নীতিন গডকারির ছেলে। বলছি তো 20% ইথানল পেট্রোলে বানাচ্ছে, কারা প্রফিট তুলছে? ভেরি গুড। গৌতম আদানি আদানি পর্যন্ত এত প্রফিট হয় না, যতটা নীতিন গডকারি। তুমি কথা বলতে বলছো না, অনেক শান্ত দাও। সরকার একটা ফিনান্সিয়াল ইয়ারে 2014-15 50,000 কোটি প্রফিট করেছে। আমি বলছি যে এই যে কত গুণ আদানির বাড়িনি, আমাদের গডকারি সাহেবের ছেলের কত গুণ বেড়েছে ইথানল মেশানোর ফলে। জেনেছো এটা, বলেছো, তুমিও বলো। এই যে সুজিত বোসের যে ডেটাটা দিল, সুজিত বোসের তোমার ইনকাম ট্যাক্স রয়েছে কেন? তোমার যদি আমি আমার পরের বক্তা বৈশ্বনাথদার কাছে যাব, কিন্তু তার আগে বলবো আজকে রেটটা যে দুর্নীতির তদন্তে এলো, সেই দুর্নীতি কিন্তু পুরো নিয়োগ দুর্নীতি এসেই ছিল, তার উৎস, তার সূত্রপাতটা হয়েছিল শিক্ষা নিয়োগ দুর্নীতি থেকে। কিভাবে আমি পরের প্রতিবেদনে দেখাবো, তারপর সেই নিয়ে বৈশ্বনাথদা পেশায় আইনজীবী, তার কাছে সেই দিক থেকে আসবো। দেখুন, শুক্রবার পুরো নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে 8 জায়গায় তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। স্কুলে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত করতে গিয়ে আচমকাই সামনে এসেছিল একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ। 2023 সালের 19শে মার্চ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রমোটার অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। উদ্ধার হয় একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত তালিকা। ইডি সূত্রে দাবি করা হয়, প্রমোটার অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোনের অফিসের কম্পিউটারের ফোল্ডারে যে নথি পাওয়া গিয়েছিল, সেখানেই ছিল একাধিক প্রভাবশালীর নাম। উল্লেখ করা ছিল চাকরি বিক্রির টাকার অঙ্ক। রীতিমতো রেট বেঁধে পুরসভার বিভিন্ন পদে চাকরি বিক্রি করা হয়েছে বলে অভিযোগ সামনে আসে। ইডি সূত্রে দাবি করা হয়,
4 থেকে 7 লক্ষ টাকা দরে বিভিন্ন পুরসভায় দেদার চাকরি বিক্রি হয়েছে। আদালতে আইনশীলের অফিসকে ডেটা মাইন বা তথ্যের খনি বলে উল্লেখ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর 2023 সালের 21শে এপ্রিল কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন পুরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রয়োজনে এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সর্বোচ্চ আদালতের নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এই মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে স্থানান্তর করা হয়, কিন্তু হাকিম বদলালেও হুকুম বদলায়নি। 12ই মে বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন পুরসভায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত করবে সিবিআই। এরপর সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েও ধাক্কা খায় রাজ্য সরকার। তদন্তে নেমে প্রথম চার্জশিটে সিবিআই দাবি করে 2014 সালের পর থেকে রাজ্যের 17টি পুরসভায় নিয়োগে কারচুপি হয়েছে। ওই সময় রাজ্যের 121টি পুরসভায় বিভিন্ন পদে মোট 3650 জনের চাকরি হয়েছে। তার মধ্যে 17টি পুরসভায় 1829 জনের নিয়োগই বেআইনি বলে দাবি করে কেন্দ্রীয় এজেন্সি। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে চার্জশিট দেয় তার 11 নম্বর পাতায় বলা হয় বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। 2014 সালের পর সেখানে 329 জনের নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে। চাঞ্চল্যকর বিষয় হলো সিবিআই দাবি করে যেদিন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয় সেদিনই ইস্যু করে দেওয়া হয় অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর ওই একই দিনেই চাকরিতে যোগ দিয়ে দেন চাকরি প্রার্থীরা। কেন্দ্রীয় এজেন্সির দাবি করোনাকালে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায় এভাবেই একসঙ্গে চাকরি হয়েছে 29 জনের। এই পুরসভারই ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। পশ্চিমবঙ্গের মানুষ এটা জানলো যে শুধু সুজিত বসু নয়, পশ্চিমবঙ্গে গোটা কলকাতা লুট করছে পশ্চিমবঙ্গের আরবান দপ্তর। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি লুট হচ্ছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর কোটি কোটি টাকার মালিক তারা হয়ে গেছে। ওনাকে আমি এগরোল মিনিস্টার বলি। উনি একসময় এগরোলের ব্যবসা করতেন স্টেশনের বাইরে, কিন্তু আপনি হাজার কোটি টাকার উপরে মালিক হয়ে গেলেন। কিভাবে মালিক হলেন এই তথ্যটা তো বাংলার মানুষের জানার অধিকার আছে। পাল্টা জবাব দিয়েছেন সুজিত বসু। আমার মনে হয় সবটাই বোগাস ব্যাপার। তার কারণ হচ্ছে সামনে নির্বাচন আছে, চাপ দাও, নত স্বীকার করো। কিন্তু আমি পরিষ্কার বলি নত স্বীকার করবার কোনো বিষয় নেই। তার কারণ আমরা এমন কোনো কাজ করি না যেটা মানুষ আমাদের বলবে, সোসাইটি আমাদের বলবে, এটুকু সাহস আমাদের আছে। পুরো দুর্নীতি কাণ্ডে তদন্তে নেবে 2023 সালে পুজোর মুখে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তার 3 দিনের মাথায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে সিবিআই। গত বছর জানুয়ারিতে দমকল মন্ত্রী সুজিত বসুর 2টি বাড়িতে একযোগে হানা দেন ইডির আধিকারিকরা। এবার সুজিত বসুর বিভিন্ন ঠিকানায় চলল তল্লাশি। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আবার বৈশ্যানন্দার কাছে থেকে ঠিক উল্টো দিক থেকে আসবো। বৈশ্যানন্দা, আপনি আইনজীবী, শুধু ভোটের জন্য তদন্ত বললে তো হবে না। যখন কলকাতা হাইকোর্ট পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দিল, পরপর রেড শুরু হলো, রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। বিপুল পারিশ্রমিক নিয়ে স্বয়ং কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তদন্তের নির্দেশ খারিজ করার জন্য দিনের পর দিন সওয়াল করেন। রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছিলেন শিক্ষা নিয়োগ দুর্নীতি এবং পুরো নিয়োগ দুর্নীতি পরস্পরের সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছে। একই ব্যক্তিরা দুটো দুর্নীতির সঙ্গে যুক্ত। উই আর স্যাটিসফাইড দ্যাট বোথ দ্য কেসেস আর লিঙ্কড। এজেন্সির তদন্তের আইনি ব্যাখ্যায় স্বয়ং তৎকালীন প্রধান বিচারপতি বলেছিলেন তিনি স্যাটিসফাইড। সুতরাং হঠাৎ ভোটের আগে এই অভিযোগ সম্পূর্ণ অবান্তর এটা বলা যাবে না। খাস সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করে এই তদন্ত এগিয়েছে, এইটা অন্তত বৈশ্যানন্দা কি মানবেন? না, আমি এটা মনে করি যে আইনকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার করে ব্যবহার করা যায় না, এটা আমি বিশ্বাস করি। এবং এটা আমি বিশ্বাস করি যে নির্বাচনের আগে এই যে বারবার এই যে রেড, এই যে ইনভেস্টিগেশনকে প্রভাবিত করে বিরোধীদেরকে ব্যবহার করা, বিরোধীদেরকে হেনস্থা করার জন্য, এটা কিন্তু আমরা অনেক দেখেছি। আমি কয়েকটা নাম বলছি। একটা হলো মহারাষ্ট্রের অজিত পাওয়ার। এই বিজেপি পার্টি তাকে বলেছিল দুর্নীতিগ্রস্ত, জেল খাটাবে বলেছিল। পরে দেখে গেলাম যে সে যখনই বিজেপিতে জয়েন করলো তাকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী করে দেওয়া হলো। আমি দেখলাম হেমন্ত বিশ্ব শর্মা সারদা মামলায়, রোজভ্যালি মামলায় প্রাইম অ্যাকিউজড, তাকে বিজেপিতে জয়েন করার পর অসমের মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হলো।
শুভেন্দু অধিকারীর ছবি বিজেপির ওয়েবসাইটের পার্টি অফিস থেকে দেখানো হয়েছিল যে হাতে করে শুভেন্দু অধিকারী টাকা নিয়েছে। সে সময় বিজেপির লোকেরা ওকে চোর বলেছিল। আজকে বিজেপিতে জয়েন করেছে, বিরোধী দলনেতা হয়েছে ধোয়া তুলসী পাতা। তাহলে এই যদি তদন্ত হয় ইডি, সেই শুভেন্দু অধিকারীকে তো শেষ অবধি দলে রাখার জন্য আপনারা উত্তর কলকাতায় মিটিং অবধি করলেন, স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গেলেন। আমার কথার উত্তরটা এটা তো হতে পারে না। আমি বলছি না, ভারতবর্ষের রাজনীতিতে এত দুর্নীতিগ্রস্ত লোককে দলে রাখার জন্য ওই তাগিদটা, ওই আগ্রহটা নিয়ে কি বলবেন? না, আপনাদের তাগিদ ছিল কি ছিল না, আজকে তো এতদিনও আমাদের বিরোধিতা করছে। আমি যে প্রশ্নগুলো তুলছি, যে পি চিদম্বরের মতো মানুষও জেল কেটেছে, আপনারা অরবিন্দ কেজরিওয়ালকে বিজেপি জেল কাটিয়েছে, হেমন্ত সোরেনকে জেল কাটিয়েছে তারপরেও জিতেছে, সঞ্জয় রাউতকে জেল কাটিয়েছে। বিরোধী দল করলে বিজেপি আপনি অরবিন্দ কেজরিওয়ালকে সার্টিফাই করছেন কিসের ভিত্তিতে? তো সুপ্রিম কোর্টের একাধিক পরপর তার জামিনের আবেদন অবধি খারিজ হয়ে গেছে, আবার জামিনও তো পেয়েছেন। হ্যাঁ, শেষ পর্যন্ত জামিনও পেয়েছেন। আমি বলছি তাতে নির্দোষ প্রমাণিত হননি। এই কথা বলছি যে বিজেপির বিরুদ্ধে থাকলে তাকে চোর বলে, দুর্নীতিগ্রস্ত বলে তাকে চিহ্নিত করা হবে। আমরা যেটা বারবার বলতে চাইছি, যেই বিজেপিতে সে চলে যাবে সঙ্গে সঙ্গে তাকে ধোয়া তুলসী পাতা হিসাবে প্রশাসনিক প্রদান করে দেওয়া হবে। এই যে দ্বিচারিতা, এই যে ডবল স্ট্যান্ডার্ড, বিজেপির বিরুদ্ধে থাকলে সে চোর, সে দুর্নীতিগ্রস্ত, আর এই দ্বিচারিতা যখন ওদের দলে যাবে সে হয়ে যাবে ধোয়া তুলসী পাতা, এটা এক্সপোজ হয়ে গেছে। আমি বলছি সারদা মামলা, মানে এটা অনেকটা রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘটনার মতো। আপনি আপনার মতো করে বলতেই পারেন, আপনি বলুন না। সারদা মামলা 11 বছর হয়ে গেছে, 14 সাল থেকে এখনো ফাইনাল ফর্মে চার্জশিট দিতে পেরেছে সিবিআই? জিজ্ঞাসা করুন, বিজেপির কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার জন্য বলছে। বিরক্ত কার ওপর হচ্ছে? সেন্ট্রাল গভর্নমেন্টের উপর হওয়া উচিত, কেন্দ্রীয় সরকারের উপর হওয়া উচিত। তদন্ত তো তারা করছে। নারদা মামলায় কি পজিশনে আছে? আজকে 11 বছর সরকারে আছে বিজেপি, একটা মামলা আমি দেখতে চাই বিরোধী রাজনৈতিক দলের নেতাকে দোষী সাব্যস্ত করতে পেরেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, ওরা দেখাতে পারবে না। কেবলমাত্র গায়ে কালি দেওয়ার জন্য, কালি ছেটানোর জন্য, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি বিরোধী রাজনৈতিক দলকে হেনস্থা করার জন্য এই ঘটনাগুলো, এই তদন্তগুলো করা হচ্ছে। এবং আপনাকে বলছি, প্রতিটা মামলায় আপনি দেখবেন এখনো পর্যন্ত একটা মামলাতেও কোনো ফাইনাল স্টেজ জাজমেন্ট আসেনি। তার আগেই একটা রথ তোলে। নির্বাচন আসলে গতবারে সন্দেশখালী দিয়ে এত কথা বলা হলো, 18 থেকে 12-তে নেমে গেল, আর আমাদের বিরুদ্ধে এত বললো লোকসভায়, আমরা 22 থেকে 29-এ চলে গেলাম। সুতরাং এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ কি আপনি ভোটের অঙ্কে বিচার করেন? সুমন দা, একটা কথা বলবো, তুমি বুকে হাত রেখে বলো তো, যা প্রশ্ন করেছিল তা উত্তর দিল নাকি? আমার না ছোটবেলায় একটা বন্ধুর কথা মনে আছে, ক্লাস 1-এ গরুর রচনা পড়ে গেছিল। এবারে পরীক্ষায় এসছে তোমার দুধ নিয়ে রচনা দিতে, ও বলছে গরুর সিং, গরুর ল্যাব। বুকে হাত রেখে বলো তো, যা প্রশ্ন করলো এত কথা বললো তো, পার্থ চ্যাটার্জি চুরি করেছে না করেনি? প্রমাণ করতে পেরেছে না? আজকে তারিখ পর্যন্ত শোনো, রাজীব ব্যানার্জি, মমতা ব্যানার্জি কি কোনটা প্রমাণ করতে পেরেছে? আপনি বললেন পার্থদার সাথে এই অবিচারটা কেন হলো তাহলে? যখন প্রমাণিতই নয় উনি চোর, তাহলে তাকে দল থেকে সাসপেন্ড করলেন কেন? একটা নির্দোষ মানুষ যখন সে প্রমাণিত চোর নয়, তখন তাকে দল থেকে সাসপেন্ড করলেন কেন? অর্পিতা দেখে আপনাদের রাগ হয়েছিল? আর তো কোনো কারণ উত্তর একজনই দিতে পারবে, তার নাম অর্জুন সিং। কারণ শ্রমিক ভট্টাচার্যকে যে যে গালিগালাজ অর্জুন সিং করেছিল, আজকে তার দলের নেতার নাম শ্রমিক অর্জুন সিং, রাজীব বন্দ্যোপাধ্যায়। আমি এই দুটো প্রশ্ন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমার ভালো লেগেছে। বৈশ্বনাথ শুরু করলেন অজিত পাওয়ারকে দিয়ে, শেষ করলেন যে ভোটের ফল প্রমাণ করছে যে কোনো দুর্নীতির অভিযোগ সত্যি নয়। আমি বলছি কিন্তু অজিত পাওয়ার, যার বিরুদ্ধে সত্যি
সত্যিই তো সজলদের দল 70,000 কোটি টাকার দুর্নীতি ইত্যাদি ইত্যাদি, সব থেকে দুর্নীতিগ্রস্ত লোক এবং তাকে জেলে পাঠানো এক্ষুনি দরকার, এত সব একেবারে শীর্ষ নেতৃত্ব বলেছিলেন। কিন্তু অজিত পাওয়ারও তো ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন। অর্থাৎ ভোটে জয়টাকে আমি যদি দুর্নীতি নেই এই ব্র্যাকেটে ধরি, তাহলে তো আর ভবিষ্যতে বৈশ্যানন্দা অজিত পাওয়ারের নামও করতে পারবেন না। আমি বলছি এই বিচিত্র যুক্তি, তার কারণ ভোটের সঙ্গে দুর্নীতি না করার কি সম্পর্ক আমি এখনো বুঝতে পারিনি, বোঝার চেষ্টা করছি। আচ্ছা, এখান থেকে দ্রুত আমি বলছি না, আপনি অজিত পাওয়ার বলে আপনি শেষ কথাটা বললেন যে আমরা এতগুলো ভোটে জিতেছি, তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় আমরা একটা লোকসভা ভোটের আমি পরিসংখ্যান দিলাম যে এত বদনাম করবার পর কুৎসা করার পরেও মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেনি, মানুষ এটাকে মানেনি, মানুষ এটাকে গ্রহণ করেনি। আমি বলছি তাহলে আমি ধরবো এক সেকেন্ড যে উত্তরপ্রদেশের হাতরাসে সবকটা স্তরে ওদের দল সজলদের দল বিজেপি জিতেছিল, তাহলে হাতরাসের ঘটনা ঘটেনি? উন্নাওতে কোনো ঘটনা ঘটেনি? তার কারণ উন্নাও এবং হাতরাসে সব স্তরের নির্বাচনে বিজেপি জয়ী হয়েছিল। আমি বলছি বিচিত্র যুক্তি। কিন্তু এখান থেকে দ্রুত আমি আমার পরের বক্তার কাছে যাব, ফিরদৌস শামীম। তার আগে একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। কেন মনে হচ্ছে যে এই দুর্নীতির তদন্তটা অন্য তদন্তের থেকে একটা জায়গায় হুবহু এক? কোথায় সেটা? শিক্ষা নিয়োগ দুর্নীতির গ্রুপ সি আর গ্রুপ ডির নিয়োগ সংক্রান্ত রেড করছিল ইডি। কোথা থেকে শুরু হলো এই দুর্নীতির অভিযোগটা? সেই রেডে ইডির হাতে এলো পুরনিয়োগ দুর্নীতির মারাত্মক সব ডকুমেন্টস। আবার সেই নথি পুরসভার গ্রুপ সি আর গ্রুপ ডি নিয়োগের। ভাবুন, একজন দুজনের কাগজপত্র নয়, এই পশ্চিমবঙ্গ রাজ্যের 16টা পুরসভার 1800 পুরকর্মী নিয়োগের যে নথি ইডির হাতে, সেটা এলো। সুপ্রিম কোর্টে জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় তৎকালীন মুখ্য বিচারপতি, তার বেঞ্চ অবধি মেনে নিয়েছিল যে দুটো দুর্নীতির মোডাস অপারেন্ডি একেবারে হুবহু এক। ফিরদৌসের কাছে এরপর একটাই প্রশ্ন থাকে যে মোডাস অপারেন্ডি এক, তাহলে কি মাথাগুলোও এক? ফিরদৌস, দেখুন, আমি আপনাকে একটু জাস্ট কারেকশন করে দিচ্ছি যে এই শিক্ষক নিয়োগের, প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্ত করতে করতে এটা ধরা পড়ে। কারণ সৌমেন নন্দীর মামলায় ইডি একটা অ্যাপ্লিকেশন করে ক্যান 2 অফ 2023। আমার এখনো অ্যাপ্লিকেশন নাম্বারও মনে আছে, কারণ আমি সৌমেন নন্দীর মামলায় যেহেতু অ্যাপিয়ার করছিলাম। এবং 21/4/2023 সেই সময় বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এই নির্দেশ দিয়েছিলেন এবং ইডি একটা স্ট্যাটাস রিপোর্ট দেয় এবং সেই ইডির সেই পুরো স্ট্যাটাস রিপোর্টটি 21/4/2023 সৌমেন নন্দীর অর্ডারে সেটা একদম হুবহু রিফ্লেক্ট করা আছে। এবং সেই যে স্ট্যাটাস রিপোর্টে আমি কতগুলো মিউনিসিপ্যালিটির নাম বলছি কেন আজকের এই তদন্তটা গুরুত্বপূর্ণ, এবং আমি আজকের তদন্তটা একেবারেই রাজনৈতিক মনে করছি না কেন, তার যুক্তিসঙ্গত কারণ বলবো। কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি, নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, কামারহাটি মিউনিসিপ্যালিটি, টিটাগড় মিউনিসিপ্যালিটি, বড়ানগর মিউনিসিপ্যালিটি, হালিশহর মিউনিসিপ্যালিটি, সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, নর্থ দমদম মিউনিসিপ্যালিটি, টাকিদ মিউনিসিপ্যালিটি, এই মিউনিসিপ্যালিটিগুলোর নাম আছে। এর মধ্যে ইন দ্য মিন ওয়াইল সিবিআই কিন্তু প্রথম চার্জশিট দিয়ে দিয়েছে। সেখানে সব থেকে বেশি যেখানে দুর্নীতি হয়েছে এই মিউনিসিপ্যালিটির বিভিন্ন কর্মী নিয়োগে, সেটা হচ্ছে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, 329 জন। এই সাউথ দমদম মিউনিসিপ্যালিটির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন এই সুজিত বসু। এবং রিসেন্টলি অয়নশীল বেল অ্যাপ্লিকেশন মুভ করেছে সুপ্রিম কোর্টের সামনে সেই সেপ্টেম্বর মাসে। সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট একেবারে নির্দিষ্টভাবে তদন্তকারী সংস্থাকে, আপনারা যে কথা বলেন, ওই তীব্র ভৎসনা করেছে যে এখনো কেন 2023 সালে তদন্ত শুরু হয়েছিল, আজকে 2025 সাল, তদন্ত প্রক্রিয়া কেন কমপ্লিট হয়নি। এবং সেই সময় অয়নশীলের যে বেল অ্যাপ্লিকেশনটি সেটিকে উইথড্র করে নেন তার যে আইনজীবী ছিলেন এবং 3 মাস পরে মুভ করবেন বলে বলেছেন। এই যে ধরেন 3 মাস পরে মুভ করবেন, যদি আপনি উপযুক্ত ডেভেলপমেন্ট না দেখাতে পারে তদন্তকারী সংস্থা যে আমরা তদন্তের ক্ষেত্রে বেশ কিছুটা আগিয়ে গেছি, তাহলে কিন্তু অয়নশীলের বেল হওয়ার সম্ভাবনা প্রভূত। আর এই অয়নশীলের কোম্পানি এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড, যার ডিরেক্টর অয়নশীল, সে কি দায়িত্ব ছিল? সে একদিকে যেমন ওএমআর শিট প্রিন্টিং করতো, কোশ্চেন পেপার প্রিন্টিং করতো এই প্রাথমিকেরও, অপরদিকে সেই আবার এই বিভিন্ন মিউনিসিপ্যালিটির যে বিভিন্ন কর্মী নিয়োগ হতো, মজদুর থেকে শুরু করে ড্রাইভার, সেই সমস্ত কোশ্চেন পেপার প্রিন্টিং, ওএমআর শিট প্রিন্টিং, তার মূল্যায়ন সব করতো।
এই সাউথ দমদম মিউনিসিপ্যালিটি অভিযোগ হচ্ছে, এই আপনারা দেখালেন 29 জন একই দিনে যেদিন ইন্টারভিউ দিল সেদিনই চাকরি পেয়ে গেল, ইন্টারভিউ লেটার পাচ্ছে, নিয়ে গেল সেখানে ইন্টারভিউ দিল, সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেল। এই জিনিস ঘটেছে, ফলে সাউথ দমদমের সব থেকে বেশি এই ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট ঘটেছে। এবং শুধু তাই না, যে ইডির স্ট্যাটাস রিপোর্ট, সেই স্ট্যাটাস রিপোর্টে বলছে সেই সময় ইডি তদন্ত করতে করতে পেয়েছিল অয়নশীলের কাছ থেকে শুধু মিউনিসিপ্যালিটি স্ক্যামেই সেই সময় অর্থাৎ 2023 সালে 200 কোটি টাকার অধিক দুর্নীতি হয়েছে বলে তারা তাদের স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করেছিল। এবং এই সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়, সরকার গেছিল কিন্তু একদম তারপর সুপ্রিম কোর্টে সেখানে হেরেছিল সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তারপরে সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্টেও হেরেছে। খুব পরিষ্কার করে বলতে হয় যে সরকার চাইনি মিউনিসিপ্যালিটিগুলোতে সিবিআই তদন্ত করুক, ইডি তদন্ত করুক। আর ইডি সেখানে তখন তদন্ত করতে করতে রিভিল হয়েছে যে না এখানেও দুর্নীতি রয়েছে, তখন ইডি অ্যাপ্লিকেশন করে বলে সিবিআই তদন্তের প্রয়োজন। এবং সেক্ষেত্রে সরকারের তো বলা উচিত ছিল যে তদন্ত হচ্ছে, তদন্তের ফলে কখনোই তো মানে তদন্তের ফলে সত্য উঠে আসবে। সরকারের কি দায় ছিল যে এই সত্য উদ্ঘাটিত হতে প্রতিবন্ধকতা তৈরি করা? কি দায় ছিল জনগণের করের টাকা এই নষ্ট করে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে যাওয়া? এই দুর্নীতি তদন্ত হতে দেব না, সিবিআই তদন্ত হতে দেব না। এই দায়ের কথা থেকে পরিষ্কার যে দায় ছিল, কারণ সরকারের মন্ত্রী আজকে যার বাড়িতে রেড হয়েছে তিনি তো একসময় এই সাউথ দমদম মিউনিসিপ্যালিটির সঙ্গে যুক্ত ছিলেন, যে মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সব থেকে বেশি ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ওই মিউনিসিপ্যালিটি থেকে 17টা মিউনিসিপ্যালিটির মধ্যে। হ্যাঁ, ধন্যবাদ ফিরদৌস। আমি এইখান থেকে দুটো আমার কর্তব্যের মধ্যে পড়ে, যেহেতু দুজনেই দুটো বক্তব্য সত্যি সত্যি আমাদের আর্কাইভ থেকে আমি খুঁজে বের করেছি। শুভেন্দু অধিকারী তাপস রায় নিয়ে কি বলেছিলেন দেখাবো। चोर का घर में ईडी का रेड तो होगा ही, चोर है। टी शर्ट दे। Sujit was involved, South Damdam municipal recruitment scam. His two direct relatives engaged in Kamaharati municipality. Tapas Rai also involved in Boranagar municipal recruitment scam. We Bengal people, we the youth, we want they should go to behind the bar. দুটো বক্তব্য নিয়ে প্রচণ্ড বিতর্ক হয়েছে স্টুডিওর প্রথম অংশে। দ্বিতীয় ছিল যে মুখ্যমন্ত্রী সুজিত বসু নিয়ে ঠিক কি বলেছিলেন দেখুন। সল্লেক আমার লজ্জা লাগছে, রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে, যদি আপনাদের আমি ছবি দেখাই ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে চিপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে চিপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি। দেখুন সজল সত্যি সত্যি এই দুটো অংশের কথা আমার মনে ছিল না। অরূপ এবং সজল দুজনকেই ধন্যবাদ, দর্শকদের সামনে আর্কাইভ থেকে বের করে দিলাম। কিন্তু পাশাপাশি এইটাও দেখাবো যে গতকাল এজেন্সি নিয়ে যদি কোনো অ্যাকশন হয় তার পাল্টা রিয়াকশন হবে, হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, যদি মনে করেন যে এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, উই আর রেডি। শুক্রবার সকালে দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস, রেস্তোরাঁ, তার ছেলের রেস্তোরাঁ সহ একাধিক জায়গায় অভিযান চালালো ইডি। ঘন্টার পর ঘন্টা ধরে চলে তল্লাশি। এর আগে বৃহস্পতিবার এসআইআর প্রসঙ্গে বিজেপি এবং মোদী সরকারকে আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছিল এজেন্সির প্রসঙ্গ। এই নিয়ে চড়া সুরে হুঁশিয়ারিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করে ছাড়ে না। আর এর জন্য যদি মনে করেন যে এজেন্সিকে দিয়ে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, উই আর রেডি। বাট ইফ দেয়ার ইজ এ অ্যাকশন, দেয়ার ইজ এ রিঅ্যাকশন অলসো। মনে রাখতে হবে, কাউকে আহত করবার চেষ্টা করবেন না। রয়্যাল বেঙ্গল টাইগারকে আপনি যদি আহত করেন, সে কিন্তু রিটেলিয়েট করবে। একদিন পর অর্থাৎ শুক্রবার তাঁর মন্ত্রিসভার হেভিওয়েট সদস্য সুজিত বসুর অফিস সহ একাধিক জায়গায় পৌঁছলো ইডি। কোর্ট বলেছে এটা তদন্ত করতে, তো ইডি তদন্ত করছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে কোর্টের কাছে যাক, ইডিকে দোষ দিয়ে কি হবে? ইডি তার কর্তব্য পালন করছে। চুরি করবে, ধরবো না,
তা তো হতে পারে না। মোদিজির নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই নীতি এখনো বরকরার আছে। খেতে আমরা দেব না, জনগণের টাকা খেলে হলক থেকে বের করে আনবো। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, পরদিনই সুজিত বসুর অফিস, রেস্তোরাঁ, ইডি। এই নিয়ে সিপিএম এর গলায় অবশ্য কটাক্ষের সুর। মমতা ব্যানার্জি দুটো এজেন্সি বলেছেন, আমি তিনটে এজেন্সি বলেছি, ইডি, সিবিআই এবং সিআইডি, দুজনে একই কাজে কাজ করছে, দুটো সরকার। তদন্ত কথার লড়াই এসব তো চলছেই, কিন্তু তদন্ত শেষ হবে কবে? শিবাশিস মৌলিক ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমার পরের বক্তা অধ্যাপক রাজগোপাল ধর চক্রবর্তী। দেখুন, আপনার কাছে আমার প্রশ্নটা অতি পুরনো এবং মৌলিক। ভারতবর্ষের ভোটে এবং এই পশ্চিমবঙ্গের ভোটে দুর্নীতি কি আদৌ কোনো ইস্যু? আদৌ দুর্নীতির কোনো প্রভাব ইভিএমে পড়ে? দিল্লিতে আপের ওপর পড়েছে, কর্ণাটকে পড়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে দুর্নীতি নিয়ে কোনো ভোটে আজ অবধি কোনো প্রভাব ফেলতে পেরেছে? এ রাজ্যের অতীত ইতিহাস কিন্তু রাজগোপাল দাস সে কথা বলছে না, মানবেন? সুমন, সত্যি কথা, যখন নারদার ঘটনা ঘটল 2016 নির্বাচনের আগে, মানে কাকতালীয় নির্বাচন হয়েছে বলেই নারদার ঘটনা বেরিয়েছিল তা হয়তো নয়, কিন্তু আমরা ভেবেছিলাম নির্বাচনের প্রতিক্রিয়া, আমরা ভেবেছিলাম বোধহয় তৃণমূল এবার গেল, কিন্তু গেল না, তো ভালোভাবেই এগিয়ে গেল। তো অনেকে তাই মনে করছেন যে বাংলার মানুষ বোঝায় মনে করে রাজনৈতিক নেতারা তারা পয়সা করবেন, এটাই তাদের কাজ, তারা নিজেদের আখের গোছাবেন, হ্যাঁ, এদিক ওদিক থেকে পয়সা সরাবেন, এটা তাদের কাজ, সুতরাং দোষ দিয়ে লাভ নেই, ভোটে সরিয়ে দিয়ে লাভ নেই, যে আসবে সেই করবে, এটা একটা ধারণা মানুষের হয়তো হয়েছে। তার মধ্যে যে দুর্নীতিগ্রস্ত দুজন মানুষ, কে বেশি কাজ করছে, হ্যাঁ, সেটা মানুষ কম্পেয়ার করতে পারে। তবে কিন্তু এই নিয়ে যদি কেউ সন্তুষ্ট থাকে, এত দুর্নীতি হয়েছে, এবারও 2026-এ আমার নৌকো এগোবে, তা কিন্তু নাও হতে পারে। 2016-তে কিন্তু করাপশান ছিল, একটা এজেন্সি অন্য কোনো নন প্রাইভেট এজেন্সি করেছিল, এবারে কিন্তু গভর্নমেন্ট এজেন্সি 1 নম্বর। 2 নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি, কারাপশনের সঙ্গে ল অ্যান্ড অর্ডার, চারিদিকে একেবারে বাংলা একটা অরাজকতার মধ্যে পড়ে গেছে। সুতরাং 2016-এ জিতেছি, তাই 2026-এও জিতবো, এই যদি কেউ চুরি করেও জিতবো, তাও কিন্তু নয়। 2016-এ আমরা স্যার দেখিনি, এবারে কিন্তু স্যার আসছে, হয়তো বেশ কিছু ফেক ভোটার্স কিন্তু বাদও চলে যেতে পারে। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে ভারতবর্ষের অন্যত্র কোথাও মানুষের প্রতিবাদ আমরা দেখেছি, অলিগলি মেস হোরায় আমরা শুনেছি, এবং নির্বাচনে কি ফল আমরা দেখেছি। একদম অভিযোগে আমি নাম বলতে চাইছি না, সবাই বুঝে নিচ্ছে কার কথা বলছি, কিন্তু ভেবে রাখার কোনো কারণ নেই যে বাংলার মানুষ যে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসবে না। আমরা দেখেছি নেপালে, আমরা দেখেছি মাদাগাস্কারে কি ঘটেছে, আমরা দেখেছি লাদাখেও মানুষ বোধহয় বলতে চেয়েছে যে দুর্নীতি বন্ধ হোক। সুতরাং এখানে হয়তো জেনজি মুভমেন্ট হয়তো পশ্চিমবঙ্গে নাও হতে পারে, কিন্তু ভোটের যে প্রভাব পড়বে না, এটা কিন্তু বলার মতন জায়গায় আমরা নেই। তবে সুমন, সারাক্ষণ তো শুনছিলাম, শেষ বক্তা হিসেবে 2-4টে কথা একটু জাস্ট জুড়ে দিতে চাই। পার্থ চট্টোপাধ্যায় অত টাকা পাওয়া গেল, কিন্তু তারপরে যে সমস্ত এনকোয়ারিগুলো হচ্ছে আর পাওয়া যাচ্ছে না। তার মানে আইদার নেতারা সজাগ হয়ে গেছে, অথবা যে এনকোয়ারিগুলো হচ্ছে, আপনি দেখবেন যখন পার্থ চ্যাটার্জির বাড়িতে টাকা পাওয়া গেছিল, আমাকে বেশ কিছু লোক বলছিল যে খবরটা গেছে কিন্তু তৃণমূল থেকেই বা পার্টি থেকেই খবর দিয়েছে বলে অত টাকা পাওয়া গেছে। এখন আপনারা দেখালেন, সজলও বলল 24শে জুন 2024 মুখ্যমন্ত্রী বলছেন ওয়েবেল হাবের সামনে কে টাকা তুলেছে। আমার আশঙ্কা হয়, এই অনেকে সেটিং পার্থদা সেটিংয়ের কথাও বললেন, আমার আশঙ্কা হয় তৃণমূল থেকে ফোন যাচ্ছে না তো ইডির অফিসে, ভাই একে একটু সাবধান করে, ইডি কন্ট্রোল করে, একে একটু কন্ট্রোল করে দাও, ইনফরমারের কাজ করে, হতে পারে মানে ইডি বিক্রি হয়ে যায়, হচ্ছে না, আমরা বলতে পারি, সেটাই তো দিলীপ ঘোষ বললেন, শুনলে না? তবে একটা তথ্য খালি দিয়ে রাখি, ইডি ওদের যে অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী, স্টেট মিনিস্টার, এই বছরই জুলাই মাসে রাজ্যসভা একটা স্টেটমেন্ট দিয়েছে যে 193 জন পলিটিশিয়ানদের বিরুদ্ধে তারা কেস করেছিল, 2016-17 একজন, 19-20-তে একজন, মানে
93-এর মধ্যে দুটো মাত্র কেস তারা সাকসেস হয়েছে পলিটিশিয়ানদের। ঠিক, কেন পলিটিশিয়ানস আর ভেরি ক্লেভার, দে উইল নেভার কিপ এনি ডকুমেন্টস। বা যে সমস্ত অফিসার আসছেন তদন্ত করতে, তাদের কি করে সন্তুষ্ট করতে হয় তারাও সেটা জানে। যারা মানুষকে সন্তুষ্ট করছে, সারা বছর কাজ না করে, 5 বছর কাজ না করে ভোটটায় যারা যেতে, তারা কি করে সন্তুষ্ট করতে হয় সেই টেকনিকটা তারা ভালো করে জানে। সুতরাং তারা যে সন্তুষ্ট করেনি সেটাও আমরা বলার মতো জায়গায় নেই। আর একটা কথা বলা প্রয়োজন, যেটা আমাদের লাস্টে বললেন আমাদের শামীম সাহেব, যে সেটা জানা প্রয়োজন। অনেকের খালি মনে হচ্ছে, আমাদের বারবারই মনে হবে অনেকের কথা শুনে, রাজনৈতিক নেতাদের কথা শুনে, এই যে ইডি সিবিআই যাচ্ছে এটা বুঝি গভর্নমেন্ট বুঝি পাঠাচ্ছে, তা তো নয়। অধিকাংশ ক্ষেত্রে কোর্ট পাঠাচ্ছে, সময়টা হয়তো তারা চুজ করে নিচ্ছে, গভর্নমেন্ট পাঠাচ্ছে। এটা কিন্তু আমাদের দেখার কথা। আর আরেকটা কথা জাস্ট বলেই ছেড়ে দেবো, সবাই বলছেন ইলেকশন আসছে, ইডি সিবিআই ছুটছে। আরে বাবা, ওই জন্যই তো বলেছিল 1 ইলেকশন, সারা ভারতবর্ষে একটা ইলেকশন হোক। কিন্তু আমাদের তো প্রত্যেক বছরই ইলেকশন, কখনো লোকসভা, কখনো বিধানসভা, কখনো পুরসভা, লেগেই আছে। সুতরাং ইলেকশন হচ্ছে। আমি এখানে একটা রাজাগোপাল দা একটা ইন্টারেস্টিং পয়েন্ট বললেন, যে রাজনীতিবিদরা এত চতুর, তাদের দুর্নীতি বের করে আনা এটা সত্যি চ্যালেঞ্জের। কিন্তু আমি একটা পাল্টা যুক্তি দিই, সেটা হচ্ছে ধরুন এই আজকের যে রেটটা নিয়ে এত বিতর্ক, এই গত 1.25 ঘন্টা দিয়ে এত আলোচনা হচ্ছে, সেই রেটটা আর এই বিষয়ে, এই মামলায় তার আগের রেটটার মধ্যে আবার বলছি ফারাকটা হচ্ছে, গ্যাপটা হচ্ছে 1 বছর 9 মাসের। আমি বলছি বুদ্ধিমান হতে হবে না, স্বাভাবিক বুদ্ধির কোনো লোক একই মামলায় পরের রেটও হওয়া অবধি কি কোনো তথ্য প্রমাণ, আমি ব্যক্তিকেও ছেড়ে দিচ্ছি, সেখানে সংরক্ষিত থাকবে যে পরের রেটটা কখন হবে, 1 বছর 9 মাস পরে কি না। আমি বলছি, সুতরাং আমি যে কথাটা বলতে চাইছি যে শুধুমাত্র বুদ্ধি এবং চাতুর্যকেও দোষ দিয়ে লাভ নেই। এজেন্সি, তাদের নিয়মানুবর্তিতা, তাদের সততা এবং তাদের এই কখনো কখনো শ্রমিক ভট্টাচার্যের ভাষায় যে ঘুমিয়ে পড়া এবং জেগে ওঠার পেছনে অন্য রাজনৈতিক গল্প আছে কি না, সে প্রশ্ন আমরা আগেও তুলেছি, ভবিষ্যতেও তুলব এবং এখনও তুলছি। অরূপ কিছু বলছিলেন। প্রথম কথা রাজাদা বলছিলেন যে বোফোর্সের ঘটনার কথা, গলি গলি মে শোর হয়। পরবর্তীকালে দেখা গিয়েছিল পুরোটাই ভুয়ো এবং ওই বোফোর্স কামানের সহযোগিতায় আমরা কার্গিল যুদ্ধ জিতেছিলাম। দ্বিতীয় কথা হচ্ছে, রাজাদার কথা আমি বুঝতে পারলাম না, আমি একটা শুধু বলি, 64 কোটি টাকা ঘুষ খাওয়া হয়েছিল, এটা কিন্তু একেবারে প্রমাণিত। তোমার অংশে রাজীব গান্ধী সম্পূর্ণ ক্লিন চিট পেয়েছিলেন দিল্লি হাইকোর্টে। একদমই তাই। এবং সেই সময় বামপন্থীরা পাড়ায় স্লোগান লিখেছিল, গলি গলি মে শোর হ্যায়, বোফোর্স গান্ধী চোর হ্যায়, আমরা ভুলিনি। দ্বিতীয় কথা, উনি এরকম ভাবে বলছেন যে আমার মনে হচ্ছিল যে সিবিআই চালাচ্ছে অভিষেক ব্যানার্জি আর ইডি চালাচ্ছে মমতা ব্যানার্জি। যদি সেটা হয় তাহলে অবিলম্বে নরেন্দ্র মোদী আর নির্মলা সীতারামন পদত্যাগ করা উচিত। রাজাদা একবারও সে কথা বললেন না। আমি আবারও বলছি, যদি ইডি বাই সিবিআই, এটা বোঝা যেত যদি ওদের কনভিকশন রেটটা পাওয়া যেত। প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা টার্গেট করছে বিরোধী রাজনৈতিক দলকে, এবং তারপরে শুধুমাত্র ওই দশচক্রে ভগবান ভূত হচ্ছে, এবং আলটিমেটলি লিপস এন্ড বাউন্সের বেশ কয়েক কোটি টাকার সম্পত্তি সিজ করেছে। একবারও ভাইপো তাই নিয়ে কথা বলেছে? শুধু যে আপনি কত পার্সেন্ট তার রেট, মানে ওই কি বলে সাকসেস রেট, সেটা কেন দেখছেন? কয়েক হাজার কোটি টাকা এই রাজ্য থেকে সিজ করে নিয়ে চলে গিয়েছে। বলছি অরূপদা যেভাবে তৃণমূলের সমস্ত চৌর্যবৃত্তিকে ডিফেন্ড করছে, কালীঘাটের তোমার পাগড়িও চুলটাকে অতভাবে ডিফেন্ড করতে পারছে না, তোমার পাগড়িও ডিফেন্ড করতে পারছে না, দল বদলে ফেলেছে। এক সেকেন্ড দাঁড়াও না, তোমার এক সেকেন্ড দাঁড়াও, ওই পাগড়ি ঘরের দরজার সাথে আমি এক সেকেন্ড বলতে দাও। বলছি আমি তো ভেবেছিলাম আজকে তুমিও পাগড়ি পরে আছো, তোমার দলের আরেকজন লোক আমাকে দেখে পাগড়ি পরে। যাই হোক, আমি বলছি কি যে যেভাবে ডিফেন্ড করছে না, কালীঘাটের কাকু নিজের সাহেবকে এত ডিফেন্ড করেনি। সত্যি প্রণাম তোমাকে, ভালো আশীর্বাদ। আপনারা ব্যাস আমি দ্বিতীয় বিষয়ে যাব। আপনারা ইতিমধ্যেই জানেন যে এখন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় মন্তব্য পাঠাতে পারেন। প্রচুর মন্তব্য থেকে দ্রুত এই নিয়ে একটা মন্তব্য বেছে নেব। সুভাষ ঘোষ হাজরা তিনি লিখছেন, ইডি সিবিআইয়ের কাজকর্মের ধরন বদলানো উচিত, মানুষ এই এজেন্সিগুলোকে আর সিরিয়াসলি নেয় না। প্রীতম কর্মকার লিখছেন, এ রাজ্যে সর্বত্র দুর্নীতি বলে ইডি সিবিআইয়ের এতটা সক্রিয়তা।
অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, দ্রুত মূল অপরাধীদের মুখ দেখতে চায় আমজনতা। আশরাফ মির্জা লিখছেন, ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থাগুলোর অতি সক্রিয়তা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা মাত্র। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, ইডি মাঝে মাঝে রেড করিয়া বলিতে চায় আমরা কিছু করিতে না পারিলেও আমরা আছি। এখান থেকে আমার পরের বিষয়, যেটা সূত্রপাত হয়েছিল আবার বলছি গতকাল, যেখানে নির্বাচনের এ রাজ্যে সিইওকে একেবারে সরাসরি আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তার পাল্টা জবাব এবং কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি দেখাবো গোটা ঘটনাটা, দেখুন। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো। এসআইআর শুরুর আগেই রাজ্যে বেনজির সংঘাতের পরিস্থিতি। বৃহস্পতিবার সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যে তার দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী, বেঁধে দিলেন ডেডলাইন। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনাকে সোমবার বিকেল 5টা অবধি টাইম দিয়ে গেলাম, প্রমাণ দিতে হবে আপনাকে। প্রমাণ না দিলে দেওয়ালির পরে কয়েক হাজার লোক নিয়ে আসবো। পাল্টা শুভেন্দু অধিকারীকে জবাব দিয়েছে তৃণমূল, যদিও তারপরও নিজের আক্রমণে অনড় বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা চূড়ান্ত হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত রাজনীতি করছেন। তারা এক একটা নির্বাচন এলে এক এক রকম হুমকি দেন। একবার দেন দিল্লির নির্বাচন কমিশন ভোট করবে, এবার দেখব, করেছে, ওরা হেরেছে। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো, করিয়েছে, হেরেছে। এবার ভোটার লিস্টটাকে কারচুপি করার নানা চেষ্টা, এগুলো করতে গিয়ে ওদের যে এখন জাতক্রোধ হয়ে গেছে, ওদের সব চক্রান্তগুলো ফাঁস হয়ে গেছে, সেই কারণে এই ধরনের আচরণ করে বেড়াচ্ছে। করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি? 2, কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন। সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে এসআইআর। 3 মাসের মধ্যে শেষ হবে গোটা প্রক্রিয়া। এসআইআর শেষ হবার 3 মাস পর হবে বিধানসভা নির্বাচন। রুমা পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি সজলের কাছে যাব। সজল, সোমবার বিকেল 5টার মধ্যে মুখ্যমন্ত্রী প্রমাণ না দিলে কি হবে? শুভেন্দু অধিকারী বলছেন এ রাজ্যের একের পর এক অফিসারদের দুর্নীতি তুলে ধরব। আমার মূল প্রশ্ন এটা নিয়েই। কালকে মুখ্যমন্ত্রীর বলার পর আমি বলেছিলাম যে তথ্য প্রমাণ যদি সরকারের কাছে থাকে, সরকারের উচিত সাধারণ মানুষের সামনে নিয়ে আসা। আজকে শুভেন্দু অধিকারী বলছেন তার কাছে আছে, তিনিও যদি ব্যবস্থা না নেওয়া হয়, সিএম প্রমাণ না দেন, তাহলে নিয়ে আসবেন। আমার দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে, সবাই তাহলে আমরা ধরে নেব অন্যের দুর্নীতি জেনেও চুপচাপ বসে আছেন, এবং দ্বিতীয় প্রশ্নটা আমার সিস্টেম নিয়ে, যে দুপক্ষই লক্ষ্য করুন শীর্ষ আমলাদের সম্পর্কে একটার পর একটা যে অভিযোগ আনছে। আমাদের দেশে আমাদের করের টাকায় রাজ্যে ভিজিলেন্স কমিশন আছে, দেশে একাধিক অ্যান্টি করাপশন ব্যুরো আছে, এতগুলো কেন্দ্রীয় এজেন্সি আছে, তা সত্ত্বেও শীর্ষ পদে দুর্নীতিগ্রস্ত মানুষরা বসে আছেন বলে শীর্ষ রাজনীতিবিদরা অভিযোগ করছেন। তার মানে শীর্ষ কোথাও একটা, সবাই সব কিছু জানে, কিন্তু যদি বাই চান্স কোনো স্বার্থ সংঘাত হয় তখন আমি সামনে আনবো তথ্য, এই জন্য অপেক্ষা করছি। কেন? আমি দুপক্ষের কাছেই আমার সমান প্রশ্ন থাকবে। প্রথম কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী আজকে পদে নেই, আর তার শেষ করেন, তার তথ্য
তিনি প্রমাণ তিনি নাম করে প্রেস কনফারেন্স করে একাধিক শীর্ষ আমলাকে দুর্নীতিগ্রস্ত বলছেন, হ্যাঁ সেটা অভিযোগ হবে। আর মুখ্যমন্ত্রীর কাছে যে তথ্যটা থাকা উচিত সেটা প্রমাণিত তথ্য হওয়া উচিত, কারণ পুলিশ থেকে শুরু করে অন্যান্য এজেন্সি, স্টেট এজেন্সি তার হাতে আছে। আমি আপনাকে একটা কথা বলছি, দুপক্ষেরই সাইকোলজিটা এটা নয় তো যে যতক্ষণ তুমি আমায় ঘাটাচ্ছ না আমি ঘাটাবো না, ঘাটালে আমি কাগজপত্র বের করব। আমি আবারও বলছি যে দুপক্ষের বিষয়টা মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছি, একটু শুনুন। প্রথম কথা হচ্ছে এটা মুখ্যমন্ত্রীর একটা পুরনো প্র্যাকটিস। এর আগে বলতেন সিপিএম এর চিরকুট আছে আমার কাছে, সব চিরকুট বার, আগে বলতো ফাইল, পরে বললো চিরকুট, সব বার করে দেবো। মুখ্যমন্ত্রী পুরনো প্র্যাকটিস, শুভেন্দু অধিকারী নতুন প্র্যাকটিস। আমি বলছি শুনুন না, কি করবে, লোহে তো লোহে কই কাটতে হয় দাদা, এটা বলি। রাজ্যপালকেও ফাঁসিয়ে দেবো, একই কথা বলেছি, রাজ্যপালকেও ব্ল্যাকমেল পলিটিক্স। আজকে সিইওর নামে সে ব্ল্যাকমেল পলিটিক্স করছে। আমি বলছি দেখুন, হি ইজ আ প্যাথোলজিক্যাল, বায়োলজিক্যাল, যত রকমের লায়ার হয় উনি একজন লায়ার। আজকে সন্ধ্যেবেলা আপনাদের টিভিতেই দেখছিলাম একজন ডিবিসির কর্তা এই কথা বলছিলেন যে মুখ্যমন্ত্রী একজন দাহা মিথ্যেবাদী। প্রসঙ্গ অন্য, জল নিয়ে যে ডিবিসি কখনো সরকারকে না জানিয়ে কিছু করে না। আমি বলছি যেটা যে এটাও মুখ্যমন্ত্রী সারা জীবনে একটাই সত্যি কথা বলেছে, শ্যামবাজার থেকে রাজাবাজার অব্দি মিছিল করেছিল আমরা সবাই চোর। এছাড়া সারা জীবনে কোনো সত্যি কথা যে মানুষটা বলেনি। এটা হচ্ছে তার ব্ল্যাকমেলিং পলিটিক্স, ভয় দেখানোর পলিটিক্স, যে আমি তোমার ফাইল রেখেছি, কিচ্ছু করতে পারবে না। আর কিন্তু কাল 5টার মধ্যে তথ্য না দিলে আমি 5 জনের তথ্য দেবো, এটা ব্ল্যাকমেলিং পলিটিক্স না। শুভেন্দু বাবু ঠিক তথ্যটা রেখেছেন, ঠিক জায়গায় ডিলটা মেরেছেন, যে তুমি যদি তথ্য প্রকাশ না করো তাহলে আমরা ঘেরাও করব, আমরা আদালতে যাব, বা এই জাতীয় যা যা জিনিস ঘেরাও করলো বললে আমি এই প্রশ্নই করতাম না। বলেছেন যে আমি আপনার যারা পারিষদ তাদের সমস্ত তথ্য সামনে আনবো। আমার বক্তব্য না, আমার বক্তব্য যে সামনে তাদের কাছে যদি থাকে সামনে আনছেন না কেন? ঠিক যেমন কালকে অনেকে বলছিলেন যে মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছেন, আমি বলেছিলাম না, ভয়ের ব্যাপার না। আমার বক্তব্য যে সত্যি যদি সিনিয়র আমলা যার হাতের এই রাজ্যের নির্বাচনের দায় দায়িত্ব সত্যি সরকারের হাতে, তার বিরুদ্ধে কিছু থাকে তাহলে সেটা তো বলতে হবে। মানে আমি বলছি যে সিনিয়র মানুষ, আমি তোমাকে একবার ইন্টারাপ্ট করছি একটু। এই রাজ্যের বিরোধী দলের নেতাই কমপ্লেন করে ইসিআই এর কাছে 226 জন ইয়ারও নিয়ে যে অ্যানোমালিজ হয়েছে সেটা রাজ্যের বিরোধী দলের নেতারই সামনে আছে। এক্ষুনি দেখাবো। ইলেকশন কমিশনে যদি সত্যি অভিযোগ থাকে সামনে আনবেন না কেন? কেন শুভেন্দু অধিকারী আনবেন না, কেন মমতা বন্দ্যোপাধ্যায় আনবেন না? দুজনের কাছে আমার এক প্রশ্ন। এক হচ্ছে সজল বলল লিডার অফ অপোজিশন নেই, কোনো পদে নেই। তোমার চ্যানেলে একাধিকবার ওনাকেই বলতে শুনেছি প্রশাসনিক পদে নেই, প্লিজ এলওপি ইজ ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার। আরে ভাই কি ভাই, আমি ওর প্রশ্ন একটা কথা বলিনি। মুশকিল হচ্ছে শুভেন্দু অধিকারী এখন আপদ না বিপদ সেটা বিজেপি ঠিক করবে, আমি সেই প্রশ্নে যাচ্ছি না। সমস্যাটা হচ্ছে কোথায়, নির্বাচন কমিশনকে কিছু বললে গায়ে লাগছে বিজেপি। মায়ের থেকে মাসির দরদ কখন বেশি হয়, যখন কান টানলে মাথা আছে। দেখুন সেন্ট্রাল ইলেকশন কমিশনকে কিছু বললে প্রেস কনফারেন্স করছে কে, অনুরাগ ঠাকুর বিজেপির এমপি, আর এখানে বললে প্রেস কনফারেন্স করে পাল্টা দিচ্ছে কে, শুভেন্দু অধিকারী। কারণ গাত্রদাহটা কোথায়, ভোট চুরিটা ধরা পড়ে গেছে। ভোট চুরিটা ধরা পড়ে গেছে। ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনকে কিছু বললে রাজ্য সরকারের বা রাজ্যের শাসক দলে গায়ে লাগে কেন? তোমরা পাল্টা বিবৃতি দাও কেন? আমরা আবারও বলছি যখন রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটার পর একটা অভিযোগ বিরোধীরা তোলে, রাজ্যের শাসক দল কেন তার জবাব দেয়? তার মানে যদি আমাদের ক্ষেত্রে অভিযোগের আঙুল ওঠে তার মানে এটা মেনে নিচ্ছ তোমাদের, মানে রাজ্য নির্বাচন কমিশনটা তোমাদের বলছো। আমি আবারও বলছি না, তুমি যখন বলে রাজ্য সরকারে গায়ে লাগে কেন, তার মানে না রাজ্যের শাসক দলে। আমি তো আবারও বলছি শাসক দলে গায়ে লাগে কেন, তার মানে এক্ষেত্রে অভিযোগটা সত্যি যে এসআইআর করে ভোট চুরি করছে তাই বিজেপির গায়ে লেগেছে। তোমার কথা বিহারে 65 লাখ মানুষের নাম বাদ গেছে, তারপর 23 লাখ মানুষের নাম আবার উঠিয়েছে, ওঠাতে বাধ্য হয়েছে। তার মানে তারা জেনুইন ভোটার, তাদের নাম বাদ দিয়েছিল কেন, বিজেপিকে জেতাবে বলে ভোট চুরি করে। আমি তোমাকে বলছি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অন রেকর্ড এটা বারংবার বলেছে, সেটা হচ্ছে ইলেকশন কমিশনকে ভীত সন্ত্রস্ত যাই বলুন করার জন্য। এই যে আপনি বলছিলেন না যে কথাটা, যে আমাদের রাজ্য সরকারেরই সব কর্মী ইলেকশন মিটে যাবে আবার আমাদের কাছেই ফিরতে হবে। আমি বলছি এই স্টেটমেন্টে বা এই ধরনের কোন আনটুইস্টিং ট্যাকটিক্স এর বিরুদ্ধে দাঁড়িয়ে যদি কোনো প্রধান বিরোধী দলের কোন নেতার বিরুদ্ধে আওয়াজ তোলে
এটা তো কোনো ফিস ফ্রাই খাওয়ানো ভাব ভালোবাসা সেটিং এর রাজনীতি ভাই, মানুষকে মেরে ফেলছো, সেই মানুষটাকে বিরোধী দলের কাছে আমি মনে করি এটা বিরোধী দলের কর্তব্য এবং বিরোধী দলের যারা আমাদের ছবি দেখান। আমি বলছি যে আমরা দুজনের কাছে এই আলোচনাতেই থাকবো, কিন্তু আমার বক্তব্য এই কর্তব্য শুধু বিরোধী দলনেতার না, বিরোধী দলনেতার মুখ্যমন্ত্রী যার হাতে যদি কোনো তথ্য প্রমাণ থাকে সেই নথি সামনে আনতে হবে। তো দুজনের ক্ষেত্রেই একই রকম ভাবে বলবো, কিন্তু এইখানে একটা বিস্ময়কর, সেটা হচ্ছে রাজনীতিবিদদের দুর্নীতি নিয়ে ভোট এলে দেখেছি রাজনীতিবিদরা সরব হন। এইবার পশ্চিমবঙ্গ ভোটের 5-6 মাস আগে দেখছি যে আমলাদের দুর্নীতি নিয়ে রাজনীতিবিদরা ভোটের আগে সরব হচ্ছেন। কিন্তু দ্রুত একবার দেখব যে এই সিইও সম্পর্কে ঠিক কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা জবাবই বা কি আসছে বিরোধী দলনেতার কাছ থেকে। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘাত চরম সীমায় পৌঁছেছে। আর এই আবহেই বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে বেনজির আক্রমণের পথে হেঁটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁশের চেয়ে কঞ্চি দড়ো, বেড়ে খেলা, থ্রেট করা, এমনকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দুর্নীতিগ্রস্ত বলতেও ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। লোকসভা এবং বিধানসভা ভোট পরিচালনা করে জাতীয় নির্বাচন কমিশন। প্রতিটি রাজ্যে একজন মুখ্য নির্বাচনী আধিকারিক থাকেন। মুখ্য নির্বাচনী আধিকারিক একজন সিনিয়র আইএএস অফিসার। বর্তমানে এই পদে রয়েছেন মনোজ কুমার আগরওয়াল। এহেন পদস্থ অফিসারকে মুখ্যমন্ত্রীর আক্রমণ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। একেবারেই শোভনীয় নয়। গণতান্ত্রিক পদ্ধতি এবং গণতান্ত্রিক নিয়মের বিরুদ্ধে সবকিছুই আমাদের সাংবিধানিক পদ। একটি সাংবিধানিক পদের অধিকর্তা যদি আরেকজনকে বাজেভাবে কথা বলে, তো সংবিধানের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। তিনি এখনো ভাবছেন বোধহয় মনোজ আগরওয়াল তার অফিসার, এরকম ভাবে করাই উচিত না। এটা যদি বলে থাকে তবে খুবই ভুল বলেছে, এবং আমার মনে হয় ওনার জিনিসটাকে স্পষ্টীকরণ করা উচিত। এটা একটা মানে একরকম ঔদ্ধত্য, এটা একেবারেই চলবে না ইলেকশনের ব্যাপারে। ইলেকশন কমিশনটা এইভাবে একটা ইঙ্গিত বা ভীতি প্রদর্শন করা, দেখিয়ে দেবো, করিয়ে দেবো, এগুলো একেবারেই ঠিক নয়। এখানে আইনে খুব পরিষ্কারভাবে বলা আছে যে এই সিইও থেকে আরম্ভ করে ডিইও, ইআরও, বিএলও যে কেউ আইন অনুসারে যা করার কথা না করে যদি অন্য কিছু করেন বা যা করার কথা সেটা না করেন, তাহলে সেটা অপরাধ, যার জন্য 2 বছর পর্যন্ত সাজা হতে পারবে। তো তাহলে তাকে সেইটা না করতে বলাও অ্যাবেটমেন্ট। তাহলে মুখ্যমন্ত্রী যেটা করেছেন তার জন্য তার মামলা করলে তার সাজা হয়ে যাবেই, যদি না তিনি সিইওর দুর্নীতির প্রমাণ দিতে পারে। অতীতে 2013 সালের পঞ্চায়েত ভোটের সময় তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তায় হেঁটেছিল তৃণমূল সরকার। সেবারও মুখ্যমন্ত্রীর আক্রমণের মুখে পড়তে হয়েছিল মীরা পাণ্ডেকে। আরো 5-6 জন আমার এমএলএ থাকলে আমরা আইনত সাংবিধানিক যে ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই সরিয়ে দিতে পারতাম। এবার হাই ভোল্টেজ বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রীর নিশানায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সিইও তার ব্যক্তিগত জীবনে বা তার কর্মক্ষেত্রে কি ধরনের অনিয়ম করেছেন বা কি ধরনের দুর্নীতি করেছেন, তার সঙ্গে তো এসআইআর প্রক্রিয়া জড়িত নয়। মনোজ আগরওয়াল মহাশয়ের বদলে যদি অন্য কোনো আইএএস সেখানে থাকতেন বা অন্য কোনো আধিকারিক সেখানে থাকতেন এবং তিনি যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা যদি খুঁজে না পেতাম, তাহলে কি তার মানে এসআইআর প্রসেস যেটা চলছে সেটা ঠিক হয়ে যেত? রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক নিয়োজিত হন রাজ্য সরকারেরই পাঠানো একটা প্যানেলের থেকে। এখানে মনোজ আগরওয়ালকে কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী কিন্তু নাম পাঠিয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের অতীতের কাজকর্ম নিয়ে বা তার দুর্নীতির কথা বলছেন। কোনো দুর্নীতি মনোজ আগরওয়াল যদি করে থাকেন রাজ্য সরকারের আধিকারিক হিসাবে, তাহলে তার দায়টা কিন্তু রাজ্য সরকার কোনো মতেই এড়াতে পারে না। অভিযোগের সপক্ষে কি কোনো তথ্য প্রমাণ সামনে আনা হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। সৌমিত্র রায়, কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পাল, এবিপি আনন্দ।
দেখুন, আমি আবার বলছি, যার কাছে যে তথ্য প্রমাণ সেইটা অভিযোগ আছে না বলে সামনে কেন আসছে না। আমি ফিরদৌসের কাছে যাব। ফিরদৌস, জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক চলছিল, তখন জুনিয়র ডাক্তাররা হঠাৎ তৎকালীন, এখনও বোধহয় তিনি হেলথ সেক্রেটারি আছেন, তার সম্পর্কে দুর্নীতি নিয়ে কথা বলতে শুরু করেন। তো মুখ্যমন্ত্রী কঠোরভাবে থামিয়ে দেন যে এইটা বলার ফোরাম নয়, তথ্য প্রমাণ আছে, আপনারা থাকতে অভিযোগ করুন, মানে যেটা যথেষ্ট লজিক্যাল। আজকে যদি সত্যি দুর্নীতির অভিযোগ ওঠে, সেটা শুভেন্দু অধিকারী যাদের সম্পর্কে বলছেন, সেটা প্রেস কনফারেন্সে নথি ছাড়া না বলে নথি দিয়ে তারা কেন আদালতে যাচ্ছেন না, বা সরকারি পদে থাকলে ব্যবস্থা নিচ্ছেন না? দেখুন, আমি প্রথম কথা বলি, বিরোধী দলনেতা বা মুখ্যমন্ত্রী যাই বলছেন না কেন, মূলত বিতর্কটা হয়েছে তো সিইও নিয়ে আজকের বিতর্ক। দেখুন, সিইও অ্যাপয়েন্ট হয় ওই রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে আন্ডার সেকশন 13A, আর এসআইআরটা হয় আন্ডার সেকশন 21 সাবসেকশন 3-তে। মানে এসআইআর চাইলে যে কোনো সময় ইলেকশন কমিশন করতে পারে। এখন ধরুন সিইও তার পদে থাকাকালীন, অর্থাৎ সিইও থাকাকালীন কোনো দুর্নীতি করেছে কি, মানে ইলেকশন সংক্রান্ত কোনো দুর্নীতি করেছে কি, মুখ্যমন্ত্রীর কথা থেকে সেটা স্পষ্ট হয়নি। যদি সেটা করে থাকে তাহলে মুখ্যমন্ত্রীর উচিত সেই সমস্ত তথ্য তাকে যে অ্যাপয়েন্ট করেছে ইলেকশন কমিশনের কাছে, ইসিআইয়ের কাছে, সেটা কিন্তু ফরওয়ার্ড করা। তার কারণ যদি ইলেকশন সংক্রান্ত কোনো প্রকার ত্রুটি সিইও করে থাকে, সেটা কিন্তু সাংঘাতিক অপরাধ, প্রথম। দ্বিতীয় হচ্ছে, এবার ধরুন তিনি আমলা থাকা অবস্থায়, অর্থাৎ এই রাজ্যের স্টেট ক্যাডারে থাকা অবস্থায় যদি কোনো অপরাধ সংগঠিত করে থাকে, সেটা জানা সত্ত্বেও যদি মুখ্যমন্ত্রী চুপ থাকেন, তাহলে বুঝতে হবে যে মুখ্যমন্ত্রী তার সেই যে দুর্নীতি হোক বা অপকর্ম হোক, সেটাকে প্রমোট করছিলেন বা তাকে বেনিফিট দিচ্ছিলেন। আমি ফিরদৌস, এখানে আমার একটা পয়েন্ট আছে। তোমার দ্বিতীয়টা যদি ঠিক হয় যে তিনি আমলা থাকাকালীন দুর্নীতির অভিযোগ, বেশ, আমি বলছি আমরা প্রত্যেকে জানি যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে সিইও হিসেবে একাধিক আমলার নাম পাঠায় রাজ্য সরকার। তাহলে আমি বলছি যে কোনো দুর্নীতিগ্রস্ত যার নামে দুর্নীতির অভিযোগ আছে, সেইখানে তার নাম রাজ্য সরকার পাঠাবে কেন? এই পয়েন্টেই আসছিলাম যে দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি জেনে থাকেন যে একজন আমলা তিনি দুর্নীতিগ্রস্ত হতে পারেন বা তার ব্যক্তিগত কোনো অপকর্ম থাকতে পারে, কি কি অপকর্ম আছে সেটা আমি আপনি কেউ জানি না, একমাত্র মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন মুখ্যমন্ত্রী জানবেন। তাহলে তার নাম প্রথম কথা রেকমেন্ড করা হলো কেন? দ্বিতীয় হচ্ছে যে সে যখন সার্ভিসে ছিলেন, স্টেট ক্যাডার হিসেবে, আইএস অফিসার হিসেবে কাজ করছিলেন সরকারের কাছে, তখন তিনি ব্যবস্থা নিলেন না কেন? সব থেকে বড় কথা, তার মানে তিনি সেই দুর্নীতিকে বা অপকর্মকে প্রমোট করতে চাইছিলেন। নির্বাচন কমিশনের রাজ্যের দায়িত্ব নিয়ে অফিসারদের ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, সেটা অনৈতিক। এক, দ্বিতীয়ত আমি আবারও বলছি, কার কাছে বিচার চাইবে? উনি বলছেন চিফ ইলেকশন কমিশনের কাছে। যে ইলেকশন কমিশন নিজে ভোট চুরি করেছে, ব্যাঙ্গালোর লোকসভা ভোট চুরি করে বিজেপিকে জিতিয়েছে, যারা মহারাষ্ট্রে ভোট চুরি করে বিজেপিকে, এমনকি বেনারস লোকসভা কেন্দ্রে অভিযোগ রয়েছে। ধরে নিলাম অরূপের এই সমস্ত কথা সত্য, ধরে নিলাম, কি তুমি অস্বীকার করছো? তুমি কি অস্বীকার করছো? ফিরদৌস, তুমি কি অস্বীকার করছো যে ভোট চুরি করনি? ফিরদৌস, একটা প্রশ্নের উত্তর দাও। ফিরদৌস, একটা সহজ অস্বীকার করো। না থামলে আমি বলতে পারবো না। তুমি ভোট চুরি হয়েছে কি হয়নি এর উত্তর দাও। আমি আবার বলছি, যদি দুর্নীতির অভিযোগ থাকে, এই চিৎকারের মধ্যে দ্রুত একবার দেখে নেব যে শুভেন্দু অধিকারী পাল্টা ঠিক কি বললেন আজকে। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আপনার যে পারিষদ বর্গ আছে, যাদের মধ্যে অধিকাংশই টেন্টেড। ভোটের আগে দুর্নীতি যুদ্ধ, কে কত বড় দুর্নীতি পরায়ণ তা নিয়েই লড়াই। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। পাল্টা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের একাংশের দিকে আঙুল তুললেন শুভেন্দু অধিকারী। আপনার ধারে পাশে যারা আছে, মেট্রো ডেয়ারি স্ক্যাম, ভাইপো এবং জালান, গৌতম সান্যাল দ্বিবেদী, গোপালিকা রাজেশ সিনহা, এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষের হাতে হাতে আছে। আপনার আইএস অফিসাররা, মনীষ জৈন কেন সিবিআইর ডাকে নিজাম প্যালেসে গেছিল? আপনার অ্যাডভাইসার আলাপন ব্যানার্জির রিটায়ারমেন্ট বেনিফিট কেন এখনো চালু হয়নি? আপনার আরেক অ্যাডভাইসার দ্বিবেদীর এইচআরের টাকা
হাতে নাতে ধরা পড়েছিল 16 লক্ষ টাকা ইচারের চুরি করেছে। তা আপনাদের হাতেই তো সিবিআই, আপনাদের হাতেই তো ইডি, তা আপনারা সেখানে বলুন। এইসব কাল্পনিক গল্পগুলো যে ছাড়ছেন, আপনারা বলছেন অমুক দুর্নীতি তমুক দুর্নীতি, আর ভাই তদন্ত করছে কে? সিবিআই। কার সিবিআই? বিজেপির। কে তদন্ত করছে? ইডি। কার ইডি? বিজেপি। তা ওনাদের দল, ওনাদের সরকার, ওনারাই সিবিআই ইডির নাম করে হুমকি দেন, তো খামোকা বাজার গরম করতে আসছেন কেন? ভোটের আগে যে যা পারছেন অভিযোগ করছেন, যে কোনো কারোর দিকে আঙুল তুলছেন, বিস্ফোরক নানা অভিযোগ করছেন, কিন্তু প্রশ্ন হলো তথ্য প্রমাণ কোথায়? তথ্য প্রমাণ প্রকাশ না করে কারো বিরুদ্ধে অভিযোগ করা কি আদৌ সঙ্গত? রুমা পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। মানে সবার কাছে সব আছে, কিন্তু কেউ ব্যবস্থা নেয় না, কেউ কোর্টে যায় না, শুধু হুমকি দেয়। তাই তো দাঁড়াচ্ছে পার্থদা। হ্যাঁ, মুশকিলটা হচ্ছে যে এটাই যে সরকারে আসার পরও আমি এটা দেখেছিলাম, আপনারাও দেখিয়েছিলেন যে নিউ টাউনে প্রচুর দুর্নীতি হচ্ছে বলে এতগুলো ফাইল নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী গেছিলেন, কিন্তু সেটা এখনো পর্যন্ত সেই ফাইলের পরিণতি বেরোয়নি। আমরা সবাই অপেক্ষা করছিলাম দুর্নীতি। আমি বলছি উল্টো দিকেও শুভেন্দু অধিকারী এরকম অনেক ডেট দিয়ে যান যে এই হবে সেই হবে করে, কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াসের সময় নদী বাঁধ যখন দেখতে গেলেন তখন বললেন বাঁধের টাকা জলে গেছে। কে ছিল? বাঁধের মন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে দল ছেড়েছে, তখন তার মনে হলো যে জলে গেছে। যতদিন মন্ত্রিসভায় ছিলেন একটা কথা আসেনি। রাজীব বন্দ্যোপাধ্যায় যতদিন মন্ত্রিসভায় ছিলেন 2000 বন সহায়ক নিয়োগ করেছেন, যেই উনি দল ছেড়ে বিজেপিতে গেলেন সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে দুর্নীতি হলো, আবার দল থেকে যে ব্যাক করলেন সেটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। ফলে এই যে দুর্নীতির অভিযোগ আমলা সম্পর্কেই তুলুন, রাজনৈতিক নেতা সম্পর্কেই তুলুন, এটা আসলে চাপে রাখার কৌশল, নিয়ন্ত্রণের রাজনীতির কৌশল। ফলে এখন নির্বাচন কমিশনকেও হচ্ছে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চাইছেন। রাজ্যের শাসক চাইছেন একরকম ভাবে, কেন্দ্রের শাসক চান আর একরকম ভাবে। প্রত্যেকেই মনে করেন তার অধস্তন অফিসাররা কাজ করছেন ইলেকশন কমিশনে। আমি বললাম এইটাই হচ্ছে বিপদ। সিপিএম কি মনে করে যে ভোট চুরি হয়েছে? এই যে পার্লামেন্টের ভেতরে কংগ্রেসের রাহুল গান্ধী ভোট চুরি বলছেন, তখন সিপিএম দাঁড়িয়ে আছে, সবাই বিরোধী আপনি যা বলছেন এগুলো ব্ল্যাকমেলিং, এগুলো ভয় দেখানোর পলিটিক্স, এই পলিটিক্স কি সিপিএম কখনো করেনি? সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে আপনারা কতগুলো কমিশন করেছিলেন, কতগুলো মামলায় তাকে আমি বরঞ্চ আরেকটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে রাজ্যে একজন ভদ্রলোক এরকম ভাবে বসে ওই এরকম ভাবে পড়ে যাচ্ছিল কিছু একটা, অমুককে তমুক বলেছে এ বলেছে, তুমি তখন আমার মনে আছে খুব ভালো করে, ঠিক এরকম একটা সাদা পাতা নিয়ে তুমি পড়ে গেলে, উনি হতচকিত হয়ে গেছিলেন। এইগুলো কি বলছে, কার কথা বলছে? আমি শুধু বললাম, না না আমি তো বললাম এরকম ফাইল ছিল কিন্তু ফাইল থেকে কিছুই বেরোয়নি। আমি বলছি স্কেলে বা অন্য কিছুতে কোনো তুলনাই হয় না, কিন্তু এইটা বলতেই হবে যে একটা দুর্নীতির অভিযোগ উঠলো, তারপরে দেখা গেল অবশ্যই শীর্ষ স্তরের নেতারা নয়, কিন্তু যথেষ্ট প্রতিষ্ঠিত নেতারাও এজি বেঙ্গলে যে অফিসার ছিলেন তখন তার সম্পর্কে নানা কথা বলতে শুরু করলেন। সুতরাং পরবর্তীকালে কিন্তু দেখা গেল কোনো কিছুই প্রমাণ হলো না। সুতরাং স্কেল আলাদা, কিন্তু এই প্রবণতা, আবার বলছি, ভোটের আগে এই প্রবণতার নতুনত্ব এটাই যে এখন লড়াইটা দুর্নীতির ইস্যুতে শুধু রাজনীতিবিদ বনাম রাজনীতিবিদ নয়, আমরা দেখছি রাজনীতিবিদ বনাম আমলাতে কি দাঁড়াচ্ছে। রাজাগোপাল বাবু, না দেখুন, খেয়াল রাখতে হবে যে ভয় দেখানোটা হচ্ছে রাজনৈতিক অস্ত্র। এটা আমরা সিপিএমের সময় দেখতাম যে মানুষকে ভয় দেখিয়ে ভোটটা আদায় করতে হবে। এখন ওরা ভয় পেত যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে যদি ভয় দেখায় আমাদের হয়তো বাতিল করে দিতে পারে, এই ভয়টা ওদের ছিল। আমি সিপিএমে অনেক নেতাদের দেখতাম রাষ্ট্রপতির শাসনের বড় ভয় করতো ওরা। তো যাই হোক, এখন হচ্ছে কি যে পাশাপাশি এটাও আপনাকে বলতে হবে যে সিপিএম এর সুভাষ চক্রবর্তী ছাড়া, পরে তিনি বিবৃতি কিছুটা নরম করেছিলেন, আর কেউ কিন্তু সরাসরি কিন্তু সাধারণভাবে নির্বাচন কমিশনে তখন অন্যরকম সরাসরি কিন্তু সংঘাতে এই প্রথম দেখছি যে ইলেকশন কমিশন যেটা বলেছিলেন, থ্যাংক ইউ ওইশানাথ দা, মারাত্মক কথা। মানে আমি বলছি সারমেয়র সঙ্গে তুলনা করেছিলেন দেশের সর্বোচ্চ এক আমলাকে। না, আমার যেটা মনে হচ্ছে যে ইলেকশন অফিসার যিনি আছেন ওয়েস্ট বেঙ্গলে, তাকেও ভয় দেখানো, ওনার নাম উনিও পাঠিয়েছিলেন, নিশ্চয়ই ওনার মধ্যে করাপশনের কি ছিল জানা ছিল, কিন্তু এখন হচ্ছে কি যে একে ভয় দেখানো, ইয়াতে
ওই রিভিশনের দিকে না এগোয়, একে ভয় যদি পাইয়ে দেওয়া যায় তাহলে রিভিশনটা কি করে পার্থদা বলছে মনোজ আগরওয়াল কথা শুনছেন না বলে এত রাজীব সিনহা এখানে রাজ স্থাপিত ছিল, তখন আফজল আমানুল্লাহ বলে একজন অফিসার ছিলেন, তিনি একটি ফিল্মবন্দি রিপোর্ট দিয়েছিলেন, তাতে ছত্রে ছত্রে ছিল কিভাবে সিপিএম ভয়ঙ্কর ভাবে রিগিং করে রাজ্য দখল করে। আমি অরূপ ঠিক তথ্য দিই, একটা তথ্য দিই। রাজাবাবু বললেন যে সিপিএম মানে সেই সময় রাষ্ট্রপতি শাসন সম্পর্কে ভয় হয়েছিলেন, কিন্তু একটা তথ্যগত একটা ভুল থেকে যাচ্ছে যে এসআর বোম্বাই 1993, আমার যদি সাইটেশন ভুল না হয়, যে 1993 তো সেই 1993 সালে এসআর বোম্বাইয়ের সুপ্রিম কোর্টের যে জাজমেন্টের পরে আর ওইভাবে চাইলাম রাষ্ট্রপতি শাসন জারি করলাম এরকম কোনো স্কোপ ছিল না। ফলে 1993 সালের পর থেকে যে সিপিএম মানে ভয় করবে এরকম স্কোপ ছিল না। আমি বলছি রাজ্যের এক নির্বাচন কমিশনার তিনি মানে ভোট চলাকালীন তার মেয়াদ চলাকালীন পদত্যাগ করেছিলেন, তার আগে পার্থ চট্টোপাধ্যায় এবং একাধিক নেতা তার সঙ্গে বৈঠক করেন, বৈঠকের পর দেখা গেল তিনি পদত্যাগ করলেন। সুতরাং হ্যাঁ অবশ্যই সুশান্ত রঞ্জন উপাধ্যায়। আমি এখান থেকে একেবারে খুব স্পষ্ট করে আমার পরের বিতর্ক, যেটা ইতিমধ্যেই সজল এবং অরূপ খানিকটা তুললো, সেটা হচ্ছে ডিভিসি নিয়ে। আজকে কিন্তু পাঞ্চেতে ডিভিসি অফিসের সামনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ ছিল, আজকে দ্বিতীয় দিন, এবং রাজ্য সরকারকে অন্ধকারে রেখে জল ছাড়ার অভিযোগ, পাল্টা ডিভিসিও তার জবাব দিয়েছে। পাশাপাশি মাঝে 3 দিনের ব্যবধান, মাইথনের পর এবার ঝাড়খণ্ডে ডিভিসির পাঞ্চেত ড্যামের কাছে বিক্ষোভ দেখালো তৃণমূল। কখনো টানা ঘণ্টা 5 বৃষ্টিতে পুজোর মুখে কলকাতা ডুবে যাওয়া, কখনো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়া, বারবার মুখ্যমন্ত্রীর নিশানায় ডিভিসি। ডিভিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে। উল্টো দিকে বারবার মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ খারিজ করে দিয়েছে ডিভিসি। সূত্রের খবর, বর্তমানে ডিভিসির যে বোর্ড রয়েছে সেখানে পশ্চিমবঙ্গের তরফে রয়েছেন রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু, অন্যদিকে 8 সদস্যের দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি বা ডিভিআরআরসিতে রাজ্য সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন। ডিভিসির তরফে দাবি জল ছাড়ার 12 ঘন্টা আগে জলাধারের পরিস্থিতির বিস্তারিত তথ্য দিয়ে তারপর জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়। कोई भी रिलीज में चेंज होता है, बढ़ना या घटना, वो सारे मैसेज हम लोगों का कॉमन एक ईमेल है जिसमें हम वो उनको कम्युनिकेट करता है। तो हम लोग का एक व्हाट्सएप ग्रुप भी है, उस व्हाट्सएप ग्रुप में वो हम लोग हमारे साथ चैट में डिस्कशन में इन्वॉल्व होते हैं कि आप इतना पानी छोड़ रहे हैं, कब छोड़ रहे हैं, क्यों छोड़ रहे हैं, नहीं छोड़ना चाहिए, छोड़ना चाहिए। কিন্তু এরপরও ডিভিসির ওপর ক্রমশ চাপ বাড়াচ্ছে তৃণমূল। শুক্রবার আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ঝাড়খণ্ডে পাঞ্চেত বাঁধের কাছে ডিভিসির অফিসের কাছে বিক্ষোভ দেখায় তৃণমূল। ডিভিসির যে বাঁধ আজকে তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে ত্রাসে পরিণত হয়েছে। আজকে আমরা যে ধর্ণা এখানে করছি, ডিভিসি কর্তৃপক্ষকে সতর্ক করতে এসেছি, যদি আপনারা রাজ্য সরকারের সাথে পরামর্শ করে জল না ছাড়েন তাহলে কিন্তু আগামী দিনে এই একদিনের কর্মসূচি নয়, আমরা লাগাতার কর্মসূচি করে আপনাদের এই অফিসের সামনে বসে আমরা কিন্তু প্রতিবাদ সভা, যে আমাদের সেই প্রতিবাদ সভা চলবে। এর আগে চলতি সপ্তাহে সোমবার মাইথানে আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ডিভিসির দপ্তরের সামনে প্রায় 3 ঘন্টা বিক্ষোভ অবস্থান করে তৃণমূল। তারপর এদিন বিক্ষোভ হলো ঝাড়খণ্ডের পাঞ্চেতে। বাংলার মানুষ আপনাকে ভোট দিয়ে আপনাকে সরকার গঠন করতে সাহায্য করছে, আর বাংলার মানুষ জলে ভেসে যাবে, ম্যানহোলে পড়ে যাবে, ফ্লাডে ত্রাণ পাবে না, এটা তো চলতে পারে না। যে কোনো এক সরকার আসবে তাকে অ্যাকাউন্টেবল হতে হবে। প্রতি বর্ষায় ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয় দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশ। তারপরই জল ছাড়া নিয়ে ডিভিসির সঙ্গে সংঘাত শুরু হয়ে যায় রাজ্য সরকারের। ওদিকে ব্যারাজের লক গেট খোলে, আর এদিকে আটকানো যায় না দুপক্ষের বাগযুদ্ধের লক গেটকে। গত বছরে এই সংঘাত চরমে উঠেছিল। ম্যানমেড বন্যার অভিযোগ তুলে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সংঘাত আরও চরমে উঠেছে। এবিপি আনন্দ। দেখুন, দুর্গাপুজো পেরিয়ে কালী পুজো আসতে চলল, বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলার। এই বিকেলে আকাশ কালো করে আবার বৃষ্টি এলো কলকাতায়। আগামীকালও কিন্তু দেখছিলাম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে যখন এই ছবি, তখন দুর্যোগের দুঃস্বপ্ন কাটিয়ে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কোথাও ভেসে গেছে পরিচয়পত্র, কোথাও বা জমির দলিল,
কোথাও বাঁধের ওপর ত্রিপল খাটিয়ে দিন কাটছে দুর্গত মানুষের। ময়নাগুড়ি থেকে মিরিক দ্রুত ছন্দে ফেরার প্রহর গুনছেন হাজার হাজার মানুষ। আমাদের কুর্নিশ রইল উত্তরবঙ্গের মানুষের এই স্পিরিটটাকে। ভর দুপুরে আকাশ কালো করে তুমুল বৃষ্টি, দিনেই নেমে এলো আঁধার। শুক্রবার দুপুরের বৃষ্টিতে ফের জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক রাস্তা, বিঘ্নিত হয় যান চলাচল, জমা জলে চরম সমস্যায় পড়ে সাধারণ মানুষ। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 4-5 দিনের মধ্যেই বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়ার পালা শুরু হবে। তবে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, কেবলমাত্র আমাদের উপকূল অঞ্চলের উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলোতে এবং তার সংলগ্ন জেলাগুলোতে 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস, কিন্তু গত সপ্তাহের দুর্যোগের ধাক্কায় এখনো বেসামাল উত্তরবঙ্গ। পাকিলা নাই, সব ভাসে গেছে, কিছু আনতে পারিনি, তো কাগজপত্র নাই। একটা দুর্যোগের রাত বদলে দিয়েছে জীবন। ময়নাগুড়ির খাটরবাড়ি গ্রামে প্রকৃতির ধ্বংসলীলার ছাপ স্পষ্ট। গত শনিবার রাতে জীবন বাঁচানোই ছিল বাজি, সেখানে নথি বাঁচানো তো বিলাসিতা। তবু যে যা পেরেছেন কোনো রকমে সঙ্গে নিয়ে বেরিয়ে এসেছেন, কারণ পরে কোনো সময় প্রশাসন কোন নথি চায় তা তো আর বলা যায় না। কাগজপত্রগুলো আছে, আনতে পেরেছে, ওগুলো সংগ্রহ করে নিয়ে এসেছি, ভবিষ্যৎ লাগবে। কেউ শুধুমাত্র আধার কার্ডটুকু রক্ষা করতে পেরেছেন, বাকি সব নথি বৃষ্টিতে ধুয়ে চলে গেছে। আধার কার্ডে আছে, আর কিছু নেই, কাগজপত্র সব শেষ, জমি দলিলও শেষ। ময়নাগুড়ির খাটরবাড়ি গ্রামে যখন এই পরিস্থিতি, তখন আমগুড়িতে ত্রিপলের নিচে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। রবিবার সকালে ভেঙে গেছে প্রায় 100 ফুটের মাটির বাঁধ, হুহু করে গ্রামে ঢুকেছে জল। বই খাতা নাই, সবই শেষ হয়ে গেছে। পড়াশোনা করার কিচ্ছু নেই, এখন যে একটা বস্ত্র পরবে তাও নেই, শুধু ওই ছেঁড়া বস্ত্র পরে আছে, ওইটা ভিজেছে, ওইটাই পড়ছে। আমারও তো হাড়ের সমস্যা, আমার যতগুলো ওষুধ কিনছি সব ভেসে গেছে, ওষুধও নাই। আপাতত বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্তরা। এক মুহূর্ত সময়ের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে তছনছ হয়ে গেল। এখন আমরা বাঁধে আশ্রয় নিয়েছি, এই যে শুধু আমাদের তিরপালের তলে হলো ঘর। ছবির মতো সুন্দর মিরিকের বিস্তীর্ণ অংশ এখন ধ্বংসস্তূপ। এই মুহূর্তে হাতে গোনা কয়েকজন পর্যটক রয়েছেন মিরিকে। তাঁদেরই একজন কলকাতার বাসিন্দা গোপাল সাহা। আমি হেভি রিস্ক নিয়ে এসেছি, 6 তারিখ আমি খবরে শুনেছিলাম, পুরো ফাঁকা দেখছি, তবে লোকজন সেরকম নেই আগের মতো। আগেও তো এসেছিলাম, আগে সেরকম দেখছি লোক দেখতে পাচ্ছি না। পাক ফাঁকও অনেক কিছু ভেঙে গেছে, সাইডে গেছিলাম, পুরো ভেঙে গেছে একদম। কবে ছন্দে ফিরবে উত্তরবঙ্গ, তারই অপেক্ষায় সকলে। সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।